নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। আর্সেনিকাম রেডিমেডিটেরই। আর ঠিক আপনারা হিসাব করলে দেখবেন যে 2024 সালের এই দিনে, ঠিক এই দিনটা 27 এপ্রিল, মোস্ট প্রবাবলি রোববার থাকার কথা বা অন্য কোনো বার হতে পারে, 2024 সালের এই দিনটা আমরা আলোচনা করেছিলাম আর্সেনিক নিয়ে, আর্সেনিক অ্যালবাম নিয়ে। আর এটা ঘুরে ফিরে 1 বছরের মাথায় এই দিনটাই পড়লো, কেলি আর্সেনিকাম। আমি জানতাম না যে আসলে আর্সেনিক নিয়ে 1 বছর আগে এই দিনে আলোচনা করেছি। ফেসবুক আমাকে মনে করিয়ে দিল। যাই হোক, কেলি আর্সেনিকাম। আমরা যখন কেলি আর্সেনিকাম ওষুধটা নেব, তখন কতগুলা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে এটা কি। প্রথম কথা হলো পিরিয়ডিসিটি, ম্যালিগন্যান্সি, ফোবিয়া, প্যানিক অ্যাটাক, এই বিষয়গুলো এই ওষুধটার সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত। সুতরাং এই কটা বিষয় আমরা আগের থেকে মানসিক একটা প্রস্তুতি রাখি যে এই বিষয়গুলো ঘুরে ঘুরে আসবে। আমরা যখন কোনো রোগী পর্যবেক্ষণ করি, রোগীর জন্য যথাযথ ওষুধটি খুঁজে বের করতে চেষ্টা করি তখন আমরা রোগীর প্যাথোলজিক্যাল প্রতিবেদন দেখা, শারীরিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখার বাইরে আর কি করি? আরো অনেক কিছু করি। তার মধ্যে একটা বিষয় হলো যে আমরা কিছু শব্দ খুঁজি, ওয়ার্ড খুঁজি এবং সেগুলো আমরা নোট নেই, লিপিবদ্ধ করি। ছোট, ছোট করে সাইড নোট নেই। বিশেষ করে আমি নেই এগুলো। শব্দগুলো সরাসরি রোগীর কাছ থেকে পাই বা রোগীর জবানিতে পাওয়া শব্দবন্ধ বা বাক্য থেকে বিশেষ কিছু শব্দ আমরা আলাদা করে নিই। সেগুলোকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায়, হোমিওপ্যাথির ভাষায় রূপান্তর করি। এই যে বাছাই করা শব্দ বা শব্দগুচ্ছের কথা বললাম, এগুলো থেকেই আমরা নির্দিষ্ট রোগীর জন্য তার যে প্রযোজ্য ওষুধটি, এই ওষুধটির ক্লু বের করার চেষ্টা করি। সো কেলি আর্সেনিকাম নামক ওষুধটি বুঝতে হলে আমাদের কয়েকটি শব্দ সম্পর্কে ধারণা রাখতে হবে। এর মধ্যে প্রধান শব্দটি হলো ম্যালিগন্যান্সি। এছাড়াও ফোবিয়া, ফোবিয়াটিক সিনড্রোম, হাইপোকন্ড্রিয়াক, হাইপোকন্ড্রিয়াসিস, প্যানিক অ্যাটাক, প্যানিক ডিসঅর্ডার, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা ওসিডি ইত্যাদি শব্দ সম্পর্কেও আমাদের জানতে হবে, ধারণা থাকতে হবে। আমরা কম বেশি এই আলোচনার মধ্যে এগুলো সম্পর্কে ব্যাখ্যা দেব, চেষ্টা করব। কেলি আর্সেনিকাম নিয়ে কথা বলার আগে বুঝতে হবে মেডিকেল টার্মের একটি শব্দ ম্যালিগন্যান্সি। হোয়াট ইজ ম্যালিগন্যান্সি? ম্যালিগন্যান্সি কি? উত্তর হলো ম্যালিগন্যান্সি হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের একটা পারিভাষিক শব্দ, যেটি দিয়ে এমন একটি বিশেষ অবস্থাকে বোঝানো হয় যা দ্রুততার সঙ্গে ক্রমান্বয়ে খারাপ অবস্থার দিকে অগ্রসর হওয়ার প্রবণতাকে নির্দেশ করে। খুব দ্রুত খারাপ অবস্থার দিকে, খারাপ মানে যত খারাপ আছে, দ্যাট মিনস ক্যান্সার এই লেভেলে চলে যায়। এই অবস্থাটাকে বোঝানোর জন্য ম্যালিগন্যান্সি নামক এই টার্মটা, এই শব্দটা ব্যবহার করা হয়। প্রচলিত চিকিৎসা বিজ্ঞানে সাধারণত ক্যান্সারের বৈশিষ্ট্য প্রকাশ করতে ম্যালিগন্যান্সি শব্দটি ব্যবহার করা হয়, যে অ্যালোপ্যাথিক চিকিৎসা বিজ্ঞান যেটা প্রচলিত এইটা। অনকোলজিতে ম্যালিগন্যান্টের ব্যবহারের মধ্যে রয়েছে ম্যালিগন্যান্সি, ম্যালিগন্যান্ট নিউপ্লাজম, ম্যালিগন্যান্ট টিউমার ক্যান্সারের সমর্থক, ম্যালিগন্যান্ট অ্যাসাইটিস, ম্যালিগন্যান্ট রূপান্তর। ক্যান্সার বিদ্যা বা অনকোলজির আওতাভুক্ত নয় এমন অসুস্থতার ক্ষেত্রে ম্যালিগন্যান্টের ব্যবহারের মধ্যে রয়েছে ম্যালিগন্যান্ট এইচটিএম, মানে ম্যালিগন্যান্ট উচ্চ রক্তচাপ, হাই প্রেশার যেটাকে আমরা বলি, যেটা ক্রমান্বয়ে খারাপের দিকেই যাচ্ছে। এই ধরনের হাই প্রেশারকে ম্যালিগন্যান্ট উচ্চ রক্তচাপ বলে। ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া মানে প্রচন্ড ভয়ানক ক্ষতিকর জ্বর, যে জ্বরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, ক্রমান্বয়ে খারাপের দিকে যাচ্ছে। ম্যালিগন্যান্ট অটাইটিস এক্সটার্মা, ম্যালিগন্যান্ট টর্সিয়ান ম্যালেরিয়া, বিশেষ করে প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম দ্বারা সৃষ্ট ম্যালেরিয়া।
নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম, এগুলো হলো যে নন ক্যান্সারিয়াস বা অনকোলজির বাইরে। আর অনকোলজি কি? অনকোলজি হলো যে একটা বিদ্যা, ক্যান্সারের চিকিৎসা এবং ব্যবস্থাপনা সংক্রান্ত বিদ্যা, যে শাস্ত্রে পড়ানো হয় বা জানানো হয় সেই শাস্ত্রটাকে অনকোলজি হিসাবে ভাগ করে নেওয়া হয়েছে। ম্যালিগন্যান্সির উল্লিখিত ধরনগুলো ছাড়াও আমরা আরো ২ ধরনের ম্যালিগন্যান্সির বিষয় নিয়ে এই চ্যাপ্টারে কথা বলবো, আজকে কথা বলবো। আমাদের আলোচ্য বিষয় কেলি আর্সেনিকাম। কেলি আর্সেনিকাম এমন একটি হোমিওপ্যাথিক ওষুধ যার অধীন রোগীদের মধ্যে আমরা প্রায় ম্যালিগন্যান্সি পেয়ে থাকি। তা ম্যালিগন্যান্সি কি? যে কোনো একটা লক্ষণ ক্রমান্বয়ে খারাপের দিকে যাচ্ছে, একে রহিত করা যাচ্ছে না, থামানো যাচ্ছে না, ব্রেক করানো যাচ্ছে না। সেই যে অবস্থাটা, সেই অবস্থাটাকে আমরা ম্যালিগন্যান্ট কন্ডিশন বা ম্যালিগন্যান্সি দ্বারা আমরা বুঝাই। তো তাহলে কি এই ওষুধের অধীন রোগীদের মধ্যে আমরা প্রায় ম্যালিগন্যান্সি পেয়ে থাকি। তার ম্যালিগন্যান্সি কেবল শারীরিক স্তরেই নয়। ওই যে একটা কথা, যে অ্যালোপ্যাথিক চিকিৎসকরা যেটা ধরেন ম্যালিগন্যান্সিটা ফিজিক্যাল, ঠিক আছে, শারীরিক স্তরে না, মানসিক আবেগীয় স্তরেও তার ম্যালিগন্যান্সি দেখা দিতে পারে। দিস দ্য নিউ টার্ম, এটা হলো নতুন টার্ম। যে ম্যালিগন্যান্সি মেন্টাল এন্ড ইমোশনাল হতে পারে। শরীর শরীরবৃত্তীয় যে ম্যালিগন্যান্সি, এইটার বাইরে একটা জিনিস ধরা হয় যেটা নন ক্যান্সারিয়ার, যে উচ্চ রক্তচাপ। যে আসলে উচ্চ রক্তচাপটা কোথায় থাকে, কেন তৈরি হয়, বা কেন তৈরি হয়, এই কেনটার উত্তরই এখন পর্যন্ত প্রচলিত চিকিৎসা বিজ্ঞান সঠিকভাবে বের করতে পারেনি। এটা বিভিন্ন কারণে হতে পারে, ওই এক কথায় উত্তর শেষ। সম্ভাব্য কিছু কারণ নিয়ে আলোচনা করা হয়। যাই হোক, আমরা পাইলাম কি? আমরা পাইলাম মানসিক ও আবেগীয় স্তরেও ম্যালিগন্যান্সি দেখা দিতে পারে। আমরা কেলি আর্সেনিকামের যে আলোচনা আজকে করছি, এই আলোচনায় মানসিক ও আবেগীয় স্তরের ম্যালিগন্যান্সি সম্পর্কেও জানবো। কেলির বা কেলি বা পটাশিয়ামের এটা যে মানে এইটা যে সাধারণ যে বৈশিষ্ট্য, বিশেষ করে কেলির সাধারণ বৈশিষ্ট্যগুলো, কেলি পরিবারের এই যে ফ্যামিলির যতগুলো ওষুধ আছে, কেলি গ্রুপের যতগুলো ওষুধ আছে, প্রত্যেকটা ওষুধের মধ্যে কম বেশি বিদ্যমান থাকে। আর কেলি আর্সেনিকাম সঙ্গত কারণেই পটাশিয়াম এবং আর্সেনিকের সমন্বয়ে এই ওষুধটা তৈরি। তো এই ওষুধটার মধ্যে পটাশিয়াম সহ মানে কেলি সহ আর্সেনিকেরও বেশ কিছু লক্ষণ বিদ্যমান থাকবে, এটাই স্বাভাবিক। আমাদের এই ভিন্নতাটা বের করতে হবে যে আর্সেনিক থেকে কেন এটা ভিন্ন, কেলি থেকে কেন ভিন্ন, অথবা আমাদের এইটাই নির্ণয় করতে হবে যে কেলি আর্সেনিকাম এই ওষুধটা যখন ইন্ডিভিজুয়াল একটা রিমেডি, তখন তার বৈশিষ্ট্যগুলো কি। আমি অত পেঁচানোর মধ্যে যাব না, যে ইন্ডিভিজুয়াল একটা রিমেডি হিসেবে এর বৈশিষ্ট্যগুলো কি সেটা আমরা নেব, এখানে আলোচনা করব। আমরা বিভিন্ন ওষুধের আলোচনা করতে গিয়ে কেলি পরিবারের ওষুধগুলোর সাধারণ বৈশিষ্ট্য নিয়ে কথা বলেছি। কেলি সালফুরিকামে বলেছি, তারপরে হলো গিয়া কেলি কার্বনিকামে বলেছি, কস্টিকাম নিয়ে কথা বলতে গিয়ে কেলির বৈশিষ্ট্যর কথা বলেছি। আমরা বলেছিলাম কেলির প্রধান বৈশিষ্ট্য হলো রুটিনিস্টিক ও নিয়মানুবর্তিতা। অর্থাৎ জীবনের প্রতিটি ক্ষেত্রে বিশেষ ছকে বাঁধা রুটিন ও নিয়ম কানুন সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে পালন করেন এবং মেনে চলেন কারা? কেলি ফ্যামিলির ওষুধগুলো। এটা হলো একটা মানে সাধারণ কথা। আর এই বৈশিষ্ট্যটা আমরা সবচেয়ে বেশি পেয়ে থাকি কেলি কার্বনিকামের মধ্যে। কিন্তু কেলি ফ্যামিলির যে অন্যান্য ওষুধগুলা, যে তার মধ্যে একটু মানে একটু ব্যত্যয় দেখা দেয়। হ্যাঁ, ওই বিষয়গুলো আছে, কিন্তু ভিন্ন দৃষ্টিকোণ থেকে আমাদের এটা মূল্যায়ন করতে হয় বা খুঁজে বের করতে হয়। পুরাতন ঐতিহ্যকে লালন ও ধারণ করা কেলির আরেকটি প্রধান বৈশিষ্ট্য। এরা পারিবারিক, বংশগত ও ধর্মীয় বিভিন্ন ঐতিহ্যকে লালন করেন, ধারণ করেন। অনেক ক্ষেত্রে দেখা যায় কেলির অধীন ব্যক্তিরা বিশেষ কোনো আদর্শগত বা ভাব ধর্মীয়ভাবে বিশেষ মত অনুসারী হয়ে থাকেন। প্রচলিত রীতিনীতি ও আইনের প্রতি যথেষ্ট সংবেদনশীলতা, আনুগত্য প্রকাশ করেন কেলি পরিবারের প্রায় প্রতিটি ওষুধের অধীন ব্যক্তিরা। আমরা একজন কেলি কার্বনিককে দেখি জীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি সময় ও নিয়ম অনুবর্তিতা মেনে চলেন। এর মধ্য দিয়ে তার রুটিনিস্টিক নিয়ম অনুবর্তিতার বিষয়টি প্রকাশ পায়।
মজার ব্যাপার হলো কেলি আর্সেনিকামের এই রুটিনিস্টিক বিষয়টি প্রকাশ পায় তার রোগ লক্ষণের পিরিয়ডিসিটি থেকে। পিরিয়ডিসিটি, হোয়াট ইজ পিরিয়ডিসিটি? পিরিয়ডিসিটি মিনিংটা হলো এরকম যে নিয়মিত, ঠিক সময় মতো নিয়মিত একটা নিয়ম করে যদি কোনো কিছুর পুনরাবৃত্তি ঘটে সেটাকে পিরিয়ডিসিটি বলা হয়। বিশেষ করে হোমিওপ্যাথিক সেন্স থেকে, বিশেষ করে এই যে কেলি আর্সেনিকাম তার মানসিক ও আবেগীয় বিষয়গুলো প্রতি তৃতীয় দিনে দেখা দেওয়া এবং রাত 1টা থেকে 3টার মধ্যে বৃদ্ধি পাওয়ার মধ্য দিয়ে তার পিরিয়ডিসিটি প্রকাশ করে। দ্যাট মিনস এইখানে একটা রুটিন আছে। আমরা তার মানে দৈনন্দিন জীবনের রুটিনটা পাই না, কেলি আর্সেনিকামের রুটিনটা পাই তার রোগ আক্রমণের ক্ষেত্রে, যে প্রতি 3rd ডেতে তার রোগের আক্রমণ হয় এবং রাত 1টা থেকে রাত 3টার মধ্যে এই সময়টা তার রোগের আক্রমণ হয়। কেলি আর্সেনিকাম ব্যক্তিত্ব মানসিক এবং আবেগীয় ভাবে তীব্রতম উদ্বেগ, উদ্বেগ না, আর্সেনিকের উদ্বেগের চেয়েও বেশি উদ্বেগ, তীব্রতম উদ্বেগ, আতঙ্ক ও যন্ত্রণাময় অবস্থার মধ্যে থাকেন। আমরা আর্সেনিকে এই কথাগুলো পাই, কিন্তু সেটার সঙ্গে আর্সেনিকের সব কষ্টগুলোর সঙ্গে আপনি তীব্রতম কথাটা লাগাবেন, তীব্রতর না, তীব্র না, তীব্রতম। এর চেয়ে তীব্রতম উদ্বেগ, আতঙ্ক ও যন্ত্রণাময় অবস্থার মধ্যে মানসিকভাবে বা ইমোশনালি অন্য কোনো রিমেডি খুব কম আছে। 2-1টা থাকতে পারে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তাদের এই অবস্থাটি এতই ভয়াবহ, বিস্তৃত, যা দ্রুততার সঙ্গে ক্রমেই খারাপের দিকে যেতে থাকে। মূলত এই যে তাদের মানসিক অস্থিরতা, উদ্বেগ, আতঙ্ক এবং যন্ত্রণাময় অবস্থা, এটা ক্রমান্বয়ে আরো খারাপ, আরো খারাপ, আরো খারাপের দিকে যেতে থাকে। এই অবস্থাটিকে মানসিক ও আবেগীয় ম্যালিগন্যান্সি বলা যায়। এখন মেন্টাল অ্যান্ড ইমোশনাল অবস্থাটা কি? যে উদ্বেগ, এটা মেন্টাল ইমোশনাল বিষয়ের সংমিশ্রণে। এটা এত খারাপ যে ক্রমান্বয়ে খারাপের দিকে যেতে থাকে এবং একসময় সে আউটবাস্ট হয়ে যাবে, এটা থামানো যাচ্ছে না। ঠিক ওই অবস্থাটাকে আমরা ম্যালিগন্যান্ট কন্ডিশন বলতে পারি। তাদের এই বিশেষ ম্যালিগন্যান্সি এতটাই প্রকট এবং দ্রুত বিস্তারশীল যে শেষ পর্যন্ত এই মেন্টাল কন্ডিশন থেকে বা ইমোশনাল কন্ডিশন থেকে তার শারীরিক পর্যায়ে সঞ্চালিত হয় এবং শারীরিক ম্যালিগন্যান্সিতে পরিণত হতে পারে, হয়। বিশেষ করে ত্বকের ক্যান্সার এপিথেলিওমায় পরিণত হয়। তাহলে কি দুটো রোগ পাইলাম, এপিথেলিওমা এবং ত্বকের ক্যান্সার। এই দুটো সমস্যা দেখা দিতে পারে। এটা হলো মেন্টাল অ্যান্ড ইমোশনাল যে ম্যালিগন্যান্সি, এটা রাইজ করতে 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 একটা সময় ওখান থেকে ডাইভার্ট হয়ে তার ফিজিক্যাল স্টেটে চলে যায়। আমরা যদি কোনো রোগীর শারীরিক, মানসিক, আবেগীয় স্তরের স্বতন্ত্র ও অদ্ভুত লক্ষণের বিষয়গুলো এমন ভাবে পাই যা বিশেষ কোনো ওষুধের লক্ষণের সঙ্গে সার্বিকভাবে সদৃশ, তখন বিশেষ এই ওষুধটিকে আমরা বলি কি, ওই রোগীর জন্য এটা কনস্টিটিউশনাল ওষুধ, বা ওই রোগীটা, বিশেষ ওই রোগীটার জন্য এই ওষুধটা একটা ধাতুগত ওষুধ হিসেবে আমরা বিবেচনায় নিয়ে থাকি। আপনি যদি এমন কোন কেস দেখেন যে একজন রোগীর জন্য সারা জীবন তার একদম চাইল্ডহুড থেকে শুরু করে সারা জীবন জুড়ে একটা মাত্র ওষুধ প্রযোজ্য হচ্ছে, তাহলে সেটা অবশ্যই তার কনস্টিটিউশনাল ওষুধ। যেমন একজন ব্যক্তির শৈশবে ফসফরাস প্রযোজ্য হয়েছিল, কৈশোর বা যৌবনে তার জন্য ফসফরাস প্রযোজ্য হয়েছে, এরপরও তার জন্য ফসফরাসই কার্যকর হচ্ছে এবং ফসফরাসই তাকে বারবার আরোগ্য দেয়। এমন ঘটনা বিরল হলেও আমরা পেয়ে থাকি, প্রায় পাই এই ধরনের ঘটনা। এসব ক্ষেত্রে একমাত্র কনস্টিটিউশনাল ওষুধ দিয়ে ওই রোগীটাকে চমৎকার ভাবে তুলে আনা সম্ভব হয়। আমাদের মনে রাখতে হবে, কোন রোগী তার জন্য প্রযোজ্য কনস্টিটিউশনাল ওষুধ দ্বারা চিকিৎসিত হওয়ার পর আপনি একটা ধাতুগত ওষুধ দিয়ে চিকিৎসা করলেন, এরপর 2 বছর বা তার চেয়ে বেশি সময় ধরে উনি সুস্থ থাকবেন। 2 বছর বা 2 বছরেরও বেশি সময় ধরে সুস্থ থাকবেন। এরপর হয়তো তাকে আবার একই ওষুধ প্রয়োগ করতে হবে। যদি এটা হয় তাহলে এটা স্বাভাবিক কেস ধরে নিতে হবে, ইটস নরমাল। রোগী সুস্থ থাকার এই সময়টা
যদি 1 বছরের চেয়ে কম হয় তাহলে কি হবে? এবং এই কম সময়ের মধ্যে সে অসুস্থ হয়ে পড়লো এবং অন্য কোনো ওষুধের লক্ষণ প্রকাশ করে, তাহলে আপনাকে ধরে নিতে হবে যে তাকে দেওয়া ওষুধটা সম্ভবত তার জন্য কনস্টিটিউশনাল ওষুধ ছিল না। বর্তমানে প্রযোজ্য হচ্ছে যে ওষুধটা আবার নতুন করে এই ওষুধটি তার কনস্টিটিউশনাল হতে পারে, অথবা কনস্টিটিউশনাল ওষুধটির লক্ষণ পাওয়ার আগে বর্তমানে প্রকাশ পাওয়া ওষুধটির প্রভাব বা লেয়ার ওই রোগীতে ছিল। অর্থাৎ আগে যে ওষুধটা দিছি তাতে এখন যে ওষুধটা আসছে এটা লেয়ার ছিল, তো সেক্ষেত্রে তার কনস্টিটিউশনাল ওষুধই এইটা, কিন্তু একটা লেয়ার ছিল, সেই লেয়ারটা এখন সামনে চলে আসছে। একটা বাধা দেয়াল ছিল, দেয়ালটা সামনে চলে আসছে। এর মানে এই নয় যে আপনি প্রথম ওষুধ নির্বাচন ভুল করেছেন, বরং প্রথম নির্বাচনটি সঠিক থাকার কারণে রোগীর তুলনামূলক গভীর স্তরে সাহিত্য থাকা দ্বিতীয় ওষুধটি লক্ষণ প্রকাশিত হলো। আমি এখন পুরো এইসব কেস বলছি, এই যে ঘটনাগুলো বলছি, এটা পুরাতন ও জটিল রোগীর চিকিৎসার সময় যা ঘটে থাকে। বিভিন্ন মায়াজমের প্রতিবন্ধকতা আছে, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব না, সেটা অন্য পার্টে অন্য ওষুধ মায়াজেবিক ওষুধ আলোচনা করতে গেলে তখন করব, কারণ আমাদের হাতে যথেষ্ট সময় থাকে না। আমাকে শোনা যাচ্ছে? জি স্যার, পরিষ্কার শোনা যাচ্ছে। সাউন্ড ক্লিয়ার আছে। আচ্ছা, সুজিত মল্লিক মেসেজ করছে শোনা যাচ্ছে না। সুজিত যদি একটু বের না হয়ে স্যার, আবার আমরা শুনতে পাচ্ছি, ঠিক শুনতে পাচ্ছি। আচ্ছা, স্যার মাঝখানে ঠিক একটু আছে। ইন্টারাপ্শন হয়েছিল, শোনা যায়নি তখন, কারণ আপনার আচ্ছা, একটা কথা মিস করা মানে তো অনেক মিস। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করতেছি। এটা নেটের সমস্যা হতে পারে। আচ্ছা, তাহলে হলো কি যে মায়াজাবের প্রতিবন্ধকতা নেই, আমরা অন্য সময় কথা বলবো। আচ্ছা, মনে রাখতে হবে আমাদের এমন কিছু ক্ষেত্র আছে যেখানে রোগীর যে বিশৃঙ্খলাটা, সে যে কোনো মায়াজাবের উপরে স্টার্ট করুক না কেন, এই বিশৃঙ্খলা সবসময় সারফেসে থাকে। রোগী সিফিলিটিক, সোরিক বা সাইকোটিক বা টিউবারকুলার বা ক্যান্সারিয়াস, ইটস নট ম্যাটার, এটা কোনো ম্যাটার করে না। তো কি হয়েছে, তার প্রধান সমস্যা যেটা, এটা সারফেসে থাকে। কোন একটা কনস্টিটিউশনাল ওষুধকে বারবার শো করতেছে, বিশেষ করে কেলি আর্সেনিকামের মতো ওষুধকে, বা যে ওষুধের মধ্যে এই ম্যালিগন্যান্সির টেন্ডেন্সি আছে, এই ওষুধগুলার কোন ওষুধের লক্ষণ শো করতেছে। সো আপনাকে বুঝতে হবে, এখানে কি বুঝতে হবে যে ওই তার কনস্টিটিউশনাল ওষুধটা দিয়ে আপনার ট্রিটমেন্ট করতে হবে, কেননা এটা ম্যালিগন্যান্ট পর্যায়ে চলে যায়, মানে মারাত্মক তীব্র ক্ষতিকর অবস্থায় চলে যায়। সব মায়াজম ছাপাইয়া এটা ভিন্ন একটা অবস্থায় পৌঁছে যায়। আরেকটা হলো, আরেক ধরনের বিশৃঙ্খলা আছে যেখানে রোগীর বিশৃঙ্খলাটা সারফেসে থাকে বা উপরিভাগে থাকে। ওই সময় আপনি কনস্টিটিউশনাল ওষুধ খুঁজতে পারবেন না, এবং কনস্টিটিউশনাল ওষুধটা সবসময় খুঁজে পাবেনও না। যেমন গ্যাস্ট্রিকের রোগী, ইনফ্লুয়েঞ্জার রোগী, নিউমোনিয়ার রোগী, এতে সঠিক কনস্টিটিউশনটা আপনি খুঁজে পাবেন না। এটাকে পেলিয়েটিভ এবং তারপরে হলো গিয়া যে আপনার কজেশন বেসড বা এই ধরনের ওষুধ দিয়ে রোগীকে বাগে আনার পরে আপনার কনস্টিটিউশনটা পরিষ্কার হবে, এর আগে পরিষ্কার হবে না। গ্যাস্ট্রিটাইটিস, গ্যাস্ট্রিকের অবস্থাটা কি? গ্যাস্ট্রিকের অবস্থাটা এখন ওয়ান টু অল, সবাই গ্যাস্ট্রিক। এটা একটা স্পেসিফিক কোনো লক্ষণ না। আমি মনে করি গ্যাস্ট্রিকটা একটা কমন সিমটমে চলে গেছে। এই কমন সিমটমের মধ্য থেকে আপনাকে আনকমন সিমটম খুঁজে বের করতে হবে, এবং গ্যাস্ট্রিকের ক্ষেত্রে অনেকেই ফেল করবেন যদি এই চিন্তাটা না করেন। আচ্ছা, যাই হোক, এই ধরনের রোগে যে আমরা যদি পূর্ণাঙ্গ বৈশিষ্ট্য খুঁজে না পাই তাহলে হতাশ হওয়ার কিছু নাই। ঠিক আছে, প্রতিটি ক্ষেত্রে যে রোগীর শারীরিক, মানসিক, আবেগীয় স্তরের পূর্ণাঙ্গ বৈশিষ্ট্য আমরা খুঁজে পাবো এমনটা না। আর পাওয়ার চেষ্টা করাটাও বৃথা, সময় নষ্ট করার সামিল, এটা পাওয়া যাবে না। ওটা একটা পর্যায়ে গিয়ে আপনি কনস্টিটিউশনাল ওষুধটা খুঁজে পাবেন বা তার বায়োজেনেটিক ইয়েটা, কিন্তু এখন তার সমস্যা আছে কি, কজেশন বেসড, তারপরে বেশি রিচ ফুড খাইয়া ফেলাইছে। ঠিক আছে, তারপর থেকে তার পেটে ঝামেলা শুরু হয়ে গেছে, অসুস্থ হয়ে পড়ছে। হ্যাঁ, তো আপনি নির্বিঘ্নে তার জন্য পালসিডিলা ওষুধ
চিন্তা করে থাকবেন। কিন্তু তখন যদি আপনি কনস্টিটিউশনাল রিমেডি খুঁজতে চান, তাহলে পালসিটিলার যে লক্ষণটা এখন আছে ওটাকে অ্যাগ্রাভেট করে দিবে। নিউমোনিয়া অ্যাগ্রাভেট করলে রোগীটা মারা যাবে। এটা আমি আমার অবস্থান থেকে বলছি, আমি নিউমোনিয়া রোগী ছিলাম। কেলিয়ার্সিনিয়াকেমের রোগী সরি আচ্ছা, তাহলে ওই ধরনের ক্ষেত্রে কনস্টিটিউশনাল অবস্থাটা একাধিক ধাপের আড়ালে থাকতে পারে। সুতরাং প্রথমেই কনস্টিটিউশনাল ওষুধ নির্বাচন করা যাবে এমন নিশ্চয়তা দিই। তবে কিছু কিছু কনস্টিটিউশনাল অবস্থা আছে যা শুরু থেকেই একদম সারফেসে থাকে। আমরা এমনই ঠিক ওই রকম একটা কনস্টিটিউশনাল অবস্থার ওষুধ নিয়ে আজকে কিন্তু কথা বলছি, কেলিয়ার্সিনিকাম। অর্থাৎ যে সমস্ত ওষুধ ম্যালিগন্যান্সিকে বিলং করে বা ম্যালিগন্যান্ট একটা প্রভাব আছে যে ওষুধগুলোর মধ্যে, সেগুলো সবকিছু ছাপাইয়া সে সারফেসে চলে আসে, সে দ্রুত সহায়তা চায়। অতএব কেলিয়ার্সিনিকামের মতো ওষুধের কনস্টিটিউশনাল কন্ডিশন বা ওষুধ প্রয়োগের ক্ষেত্র খুঁজে পেতে আমাদের খুব একটা সমস্যা হওয়ার কথা না। একটা সহজ ওষুধ, কিন্তু আমাদের বুঝতে হবে, আমাদের জ্ঞানের গভীরতা না থাকলে এইসব ওষুধ আমরা হ্যান্ডেলিং করতে পারবো না। একটা মহা বিপদ হয়ে যেতে পারে, ঝামেলা হয়ে যেতে পারে। কেলিয়ার্সিনিকামের রোগী কেলি পরিবারের অন্যান্য ওষুধের অধীন রোগীর মতোই নিয়ন্ত্রিত, মানে কন্ট্রোলড, প্রমিত ও কর্তব্য কর্মের মধ্যে আবদ্ধ। তিনি ভীষণ ক্রিটিক্যাল একজন অভিজ্ঞ ব্যবসায়ী বা দক্ষ একজন ব্যবস্থাপকের মতো সবকিছু যাচাই করেন। যাচাই না করে উনি কোনো কিছু একসেপ্ট করেন না, গ্রহণ করেন না। অন্যের ভুল ত্রুটি খুঁজতে থাকেন। ওই যে আর্সেনিকের যে টেডিনেস, এই টেডিনেসটা তার মধ্যে থাকে, একটু খুঁতখুঁতে স্বভাবের, এবং খুঁতখুঁতে স্বভাবটা এখানে আরো প্রকট হয়। সে যাচাই না করে কোনো জিনিস মানে গ্রহণ করবেন না। কিন্তু তিনি বাহ্যিকভাবে নিজেকে যেভাবে উপস্থাপন করেন, তার নিজের প্রেজেন্টেশনটা, সে নিজেকে যেভাবে শো করেন, উপস্থাপন করেন, তাতে আপনি কোনো অবস্থায় অনুমান করতে পারবেন না ভেতরের মানুষটা কত তীব্রভাবে, তীব্রতর বা তীব্রতম উদ্বিগ্ন অবস্থায় আছেন। কেলিয়ার্সিনিকামের এই তীব্র উদ্বিগ্ন অবস্থার মধ্যে ম্যালিগন্যান্সির একটা অরা শব্দের অর্থ হলো মানে কি, তেজ। ম্যালিগন্যান্সির একটা তেজ থাকে। তার এই উদ্বিগ্ন অবস্থা থেকে তাকে ভেতরে ভেতরে তার এই উদ্বিগ্ন অবস্থা তাকে ভেতরে ভেতরে ভীষণভাবে, প্রচন্ডভাবে বিচলিত করে তোলে। এটা এমন এক তীব্র মাত্রার যা তাকে মৃত্যুর ভয়ে ভীত করে তোলে। ভয়ে তিনি কাঁপতে থাকেন। এটা হচ্ছে মানসিক ও আবেগীয় ম্যালিগন্যান্সির বহিঃপ্রকাশ, যা তাকে মারাত্মক ক্ষতিকর অবস্থায় পৌঁছে দেয়। আজকে আমার চেম্বারে একটা রুগী আসছে দুপুরবেলা। এই রুগীটা হলো যে তার বাড়ির পাশে একটা লোক মানে মুখের ক্যান্সারে মারা গেছে। এটা বোধহয় বছর 3-4 আগে। তো যাওয়ার পরে এটা সে তখন একটু ভীত সন্ত্রস্ত হইত। ওই লোকের মুখেও মারাত্মক একটা ক্ষত ছিল এবং একটা বিধ্বংসী ক্ষত। তার একটা চিকিৎসা করেছি আমি। আমার কাছে চিকিৎসা নিতে আসছে, তখন একবার ওষুধ দিয়ে পরে আর আসেনি। ঠিক আছে, তো এই রোগীটার ওষুধ দরকার ছিল আর কন্টিনিউ করার। তার ক্ষতটা ভালো হয়েছে, তার ক্ষতটা, জিহ্বার ক্ষতটা যে মানে ভয়ঙ্কর যে ক্ষত, এটা ভালো হয়ে গেছে। কিন্তু পুরোপুরি রোগীটা সুস্থ না, ম্যান হিসেবে, মানুষ হিসেবে সে সম্পূর্ণ সুস্থ না। আজকে আসছে দুপুরে আমার চেম্বারে, তো বলছে স্যার এই অবস্থা, আমার একটু সমস্যা। অন্য এক ডাক্তার নিয়ে আসছে। বলছি কি, আমি সবসময় ভীত সন্ত্রস্ত অবস্থার মধ্যে থাকি। কেন? সবকিছুতে আমি ভয় পাই। কিসে ভয় পান? কিসে ভয় পাই না? ওই কোনো মাইকিং করছে, অমুক লোক মারা গেছে, আমার ভয় খাওয়া বন্ধ হয়ে যায়। আমি নিজে বুকটা চাপ দেয়, মনে হয় যেন আমার এই হার্টবিট বন্ধ হয়ে যাবে। বুক ধরে চাপ দেয়, ব্যথা উঠে যায় মনে হয়। ব্যথা ওঠে না কিন্তু এরকম। যাই হোক, আমরা বলি, সামনে বলি, এই রুগীটাকে আজকে আমি কেলিয়ার্সিনিকাম দিয়েছি। এখানে উপস্থিত ছিলেন ফরহাদুজ্জামান, আজকে এই ক্লাসে আছেন উনি। ওনার সামনে এই রোগীটার ট্রিটমেন্ট আমি করেছি, তার জন্য কেলিয়ার্সিনিকাম প্রযোজ্য হয়েছে। এবং তাকে প্রথম যে ওষুধ দিয়েছিলাম আমি, সেটাও কেলিয়ার্সিনিকাম। এত বছর পর তিনি আবার আসেন, কিন্তু এর মধ্যে আমার সঙ্গে অনেকবার দেখা হয়েছে, কিন্তু কোনো সময় বলেন নেই।
প্রকাশ করে নেই, ওই যে ইন্ট্রোভার্টনেসের কারণে তিনি এটা বলবেন না। যাই হোক, ভয়ে তিনি কাঁপতে থাকেন, এটা হচ্ছে মানসিক আবেগীয় ম্যালিগন্যান্সির বহিঃপ্রকাশ, যা তাকে মারাত্মক ক্ষতিকর অবস্থায় পৌঁছে দেয়। কেলি আর্সেনিকাম ব্যক্তিত্বের উদ্বেগ ও আতঙ্কের অবস্থাটি তীব্রতম, এটা এবং এটাই তার স্পেশালিটি। এই যে উদ্বেগ এবং আতঙ্কের অবস্থা তীব্রতম অবস্থায়, অর্থাৎ কতটা বেশি হওয়া যায় ঠিক সেই ডিগ্রিতে, এটাই হলো কেলি আর্সেনিকামের সবচেয়ে বড় স্পেশালিটি, যে তার উদ্বেগটা মারাত্মক পর্যায়ে। এখন তো বলতে পারেন আর্সেনিকে উদ্বেগ আছে, সেটা কি কম? আচ্ছা, এইটার সঙ্গে কথাটা আমরা সামনের দিকে আসবো। আর্সেনিকের সাথে তফাৎটা কি, অন্যান্য উদ্বেগ সৃষ্টিকারী ওষুধগুলোর সঙ্গে তফাৎটা কি, এটা আমরা টাচ করে যাব সামনের দিকে। ভয়ের সঙ্গে আবদ্ধ উদ্বেগ, এই উদ্বেগটাকে তার অস্তিত্ব বেঁচে থাকার বিষয়, অস্তিত্ব এবং বেঁচে থাকার বিষয় উদ্বিগ্ন করে তোলে। কেলি আর্সেনিকামের সব উপসর্গগুলো ঠান্ডায় বৃদ্ধি পায়, এতে প্রচন্ড শীতকাতরতা আছে। দেখেন, আর্সেনিকামের শীতকাতরতা তাকে আর্সেনিকামের চেয়েও মাত্রাটা আরো বেশি। ঠান্ডায় তিনি মারাত্মক সংবেদনশীলতা প্রকাশ করেন। চিকিৎসা বিজ্ঞানে একটা টার্ম আছে, একটা শব্দ আছে, রায়নাউটস সিনড্রোম বা রায়নাউটস ডিজিজ। এটা এক ধরনের সিনড্রোম বা রোগ এই নামে। অতিরিক্ত ঠান্ডা পরিবেশে থাকা, মানসিক চাপ বা উত্তেজনা, বেশি পরিমাণে মাত্রা অতিরিক্ত ধূমপান, কোনো সময় কিছু ওষুধের প্রতিক্রিয়া, এছাড়াও লুপাস, আর্থ্রাইটিস ইত্যাদি রোগের কারণে এই রায়নাউটস সিনড্রোম দেখা দিতে পারে। এটার লক্ষণগুলো কি? এতে হাত পায়ের আঙ্গুল ঠান্ডায় সাদা বা নীল হয়ে যায়। ঠান্ডা বা মানসিক চাপের কারণে হাত পা শরীরের যে কোনো স্থানে, হাত পা অথবা শরীরের যে কোনো স্থানে ব্যথা শুরু হতে পারে। আপনি যদি কোনো রোগীতে রায়নাউটস ডিজিজ সিনড্রোম পান এবং এর প্রধান কারণ হয় এরকম যে ঠান্ডা লাগা, ঠান্ডা স্থানে বসবাস বা প্রচন্ড মানসিক চাপ, তাহলে আপনি নির্বিঘ্নে তার জন্য কেলি আর্সেনিকাম ব্যবস্থা দিতে পারেন। এরকম পরিস্থিতি আমাদের সামনে আসে, বাট আমরা এটা জানি না যে কি করতে হবে, যাতে আমরা এটা চিকিৎসাটা নিয়ে খুব হস্তশ্রেণীর মধ্যে পড়ে যাই। এটার একমাত্র ওষুধ ওই যে এই কজেশনটা থাকলে ওই রায়নাউটস সিনড্রোমে বা ডিজিজে একমাত্র ওষুধ হলো কেলি আর্সেনিকাম। কেলি আর্সেনিকামে প্রচন্ড শীতকাতরতার সঙ্গে আর একটা বিষয় সমানভাবে গুরুত্ব পায়, এটা হলো তার ইন্ট্রোভার্টনেস। সে যতটা শীতকাতর তার চেয়েও বেশি ইন্ট্রোভার্ট, আবার যতটা ইন্ট্রোভার্ট তার চেয়েও বেশি শীতকাতর। এখন বুঝিয়ে দেন, যতটা শীতকাতর তার চেয়েও বেশি ইন্ট্রোভার্ট, আবার যতটা ইন্ট্রোভার্ট তার চেয়েও বেশি শীতকাতর, এটা কম্পিটিশন করে। এখন আপনারা বুঝে নেন যে অবস্থাটা কেমন হতে পারে। কেলি আর্সেনিকাম ভীষণ ইন্ট্রোভার্ট হয়ে থাকেন, তিনি নিজে থেকে সহজে কারোর সঙ্গে যোগাযোগ করতে চান না, আগ্রহী না। খোলা বাতাসে তার কষ্টগুলো বৃদ্ধি পাবে, পোশাক খুললে তার অনেকগুলো সমস্যা বৃদ্ধি পায়। এখানে বলে রাখি যে খোলা বাতাসে হাঁটলে শরীরে ঘাম হয়। কেলি পরিবারের আর একটা ওষুধ আছে, সেটা হলো যে কেলি হাইড্রেট বা কস্টিকাম। কস্টিকাম খোলা বাতাস সহ্য করতে পারে না, ওপেন এয়ার সহ্য করতে পারে না, এটা ফ্যানের বাতাসও সহ্য করতে পারে না। আমরা এটাকে আর্সেনিক অ্যালবাম সহ বেশ কয়েকটি ওষুধ আলোচনা করতে গিয়ে একটা টার্ম বারবার বলেছিলাম, হাইপোকন্ড্রিয়াক ও হাইপোকন্ড্রিয়াসিস। এ নিয়ে আমরা আর্সেনিকের মধ্যে যতটা বলছিলাম, আমরা আয়োডিয়ামের মধ্যে বলছিলাম, তারপরে সালফারও বলছিলাম বোধ হয়, আরো কয়েকটা ওষুধের মধ্যে হাইপোকন্ড্রিয়াক, হাইপোকন্ড্রিয়াসিস এই সমস্ত কথা এসছে। আমরা বলেছিলাম যে হাইপোকন্ড্রিয়াক অবস্থাটি হলো আর্সেনিক অ্যালবামের সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত। ঠিক একইভাবে কেলি আর্সেনিকামের সঙ্গে সম্পৃক্ত শব্দটি হলো ম্যালিগন্যান্সি। কেলি আর্সেনিকামের ম্যালিগন্যান্সির সূচনা হয় কোথা থেকে? তার মেন্টাল স্টেট থেকে। মেন্টাল ইমোশনাল দুটো, সেখান থেকে তার স্নায়ুতন্ত্র, অবশেষে তার ফিজিক্যাল ম্যালিগন্যান্সি। এবং সেটা বৃহৎ অঙ্গে, সবচেয়ে বড় যে অর্গান আছে আমাদের, সেটা এইখানে প্রকাশ পায়, বিশেষ করে ত্বকে। ক্যান্সার বা ক্যান্সার সদৃশ এই ধরনের রোগগুলা
দেখা দেয়। এটা প্যানিক অ্যাটাকের মাধ্যমে হয়। কেলি আর্সেনিকামের রোগী ভীষণভাবে হতাশাবাদী। তিনি এমন হতাশা প্রকাশ করেন, তিনি আর সুস্থ হয়ে উঠবেন না। তার সুস্থ হওয়ার কোনো উপায় নাই। এমন কোনো ব্যক্তি নেই যিনি সত্যিকার অর্থে তার সুস্থতার জন্য সহায়ক, বা এমন কোনো ব্যক্তি নেই যে ব্যক্তি তাকে সহায়তা করতে পারে, তাকে এই অবস্থা থেকে উদ্ধার করতে পারে। সুস্থতার জন্য না, তার যে বর্তমান পরিস্থিতি চলছে সেখান থেকে বের করে নিয়ে আসতে পারে এমন কোনো ব্যক্তি নেই, এটা তিনি বিশ্বাস করেন। সুতরাং তার সুস্থ হওয়ার কোনো উপায় নেই। তার মধ্যে বিষণ্ণতা, আতঙ্ক থাকে। এ দুটি বিষয় তাকে পর্যায়ক্রমে কুপকাত করে রাখে, বিষণ্ণতা এবং আতঙ্ক। হয় বিষণ্ণতা থাকবে, বিষণ্ণ অবস্থাটাই একসময় আতঙ্কে পরিণত হবে। কিছু সময়ের জন্য ভালো থাকবে, আবার বিষণ্ণ হবে, এবং আবার সেটা আতঙ্কে পরিণত হবে। তার এই পর্যায়ক্রমিক আতঙ্ক ও বিষণ্ণতা একাধারে কয়েক ঘন্টা থেকে কয়েকদিন পর্যন্ত স্থায়ী হতে পারে। এরপর কিছু সময়ের জন্য তিনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন। আমরা আগে বলেছি কেলি আর্সেনিকামের সব সমস্যা রাতে বৃদ্ধি পায়। তার বিষণ্ণতা রাতেই দেখা দেয়, রাত 1টা থেকে ভোর রাত 3টা পর্যন্ত। মনে রাখতে হবে এই টাইমটা, রাত 1টা থেকে ভোর রাত 3টা পর্যন্ত। এটা হলো কেলি আর্সেনিকামের টাইম, বৃদ্ধি পাওয়ার টাইম, অ্যাগ্রাভেশন টাইম। এই সময়ের শেষের দিকটায় তার বিষণ্ণতা ফোবিয়া বা আতঙ্কে পরিণত হয়, ফোবিয়া বা আতঙ্কে রূপান্তরিত হয়। এবং এর ফোবিয়াটাও হলো এরকম খুব হাইপার, খুব উঁচু মাত্রার, উঁচু ডিগ্রির, উঁচু লেভেলের, এখানে মানে তীব্রতম। এ সময় তিনি কোনো কিছুতেই তিনি আর ঘুমোতে পারেন না, মানে তার ঘুম শেষ। যেদিন তার এই সমস্যাটা দেখা দিবে ওই দিন তার ওই সময়ের জন্য ঘুম শেষ, বিছানা ছেড়ে উঠে পড়তে বাধ্য হন। এক ধরনের গভীর বেদনাদায়ক বিষণ্ণতার অনুভূতি তাকে আঁকড়ে ধরে, যা তাকে তার জীবন থেকে বিচ্ছিন্ন করে দেয়। মানে মার্কেট জীবন থেকে বিচ্ছিন্ন করে দেয়, ডিটাচড ফ্রম অ্যালাইভনেস। তাকে নিজের কাছে নিজেকে বারবার প্রমাণ করতে হয় যে তিনি জীবিত আছেন। বাহ, কি জানো যে কি কাদম্বরী মরিয়া প্রমাণ করিলেন যে তিনি মরেন নাই, এরকম একটা কি আছে না, যে সেরকম যে তাকে নিজের কাছে নিজেকে বারবার প্রমাণ করতে হয় যে তিনি জীবিত আছেন। তো সেই এই যে আমি জীবিত না মৃত, এটা আমি বুঝছি না। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে না, জীবন থেকে ডিটাচ হওয়া, জীবন থেকে কি বহিষ্কৃত হওয়া বা জীবন থেকে সরে যাওয়া, এরকম একটা মানুষ। তাহলে কি আমি বেঁচে আছি? বেঁচে আছি কিনা এটা নিজের প্রমাণ করতে হয়। এই প্রমাণ পেতে তিনি কারোর সঙ্গে যোগাযোগ করার বা কথা বলার চেষ্টা করেন। তিনি কি করেন যে কারোর সঙ্গে যোগাযোগ করার বা কথা বলার চেষ্টা করেন। ওই সময় তিনি হয়তো কারো কাছে টেলিফোন করবেন এবং খুবই সাধারণ কথাবার্তা নিয়ে আলোচনা করবেন। তাই টেলিফোনে হাই হ্যালো করলে উনি কথা শুনতেছে, তার মানে আমি আছি, আমি বেঁচে আছি। তিনি তার অভ্যন্তরীণ অবস্থা প্রকাশ করবেন না, এই কথাবার্তা বলবেন, সাধারণ কথাবার্তা বলবেন, কিন্তু তার ভেতরে যে একটা দহন চলতেছে, তার ভেতরে যে একটা টর্নেডো চলতেছে, মারাত্মক একটা প্যানিক সিচুয়েশন চলতেছে, এই জিনিসটা উনি কখনো প্রকাশ করবেন না। তিনি কথাবার্তায় বুঝতে দিবেন না যে তিনি কতটা আতঙ্কিত অবস্থায় আছেন। ইটস অনলি তার রিজার্ভনেস এবং ইন্ট্রোভার্টনেস। এই কারণে ওই যে বললাম, যত শীত তার চেয়ে বেশি হলো গিয়া তার ইন্ট্রোভার্টনেস, আর যতটা ইন্ট্রোভার্ট তার চেয়ে বেশি শীতার্থ, শীতার্থটা শীত কাতর। ওই পরিস্থিতিতে লাইকোপোডিয়ামের মতো কোনো ব্যক্তিকে তার কাছাকাছি পাওয়ার দরকার নাই। লাইকোপোডিয়াম চায় কি যে তার কাছাকাছি কোনো ব্যক্তি থাকুক। লাইকোপোডিয়াম চায় তার অনতি দূরে কেউ থাকুক। আর্সেনিক অ্যালবামের মতো যার উপর তিনি নির্ভর করতে পারেন এমন কোনো ব্যক্তিকে তার কাছাকাছি থাকতে হবে এমনও না। আবার ক্যালকেরিয়া ফ্লোরিকামে তার পূর্ব পরিচিত লোকজন তার সারাউন্ডিং এ থাকবে, না হলে সে
এক ধরনের প্যানিকে ভুগতে থাকবেন, এটা ঠিক সেরকমও না। আর্সেনিক চায় কি? আর্সেনিক অ্যালবাম চায় যে যার উপর উনি ডিপেন্ড করতে পারেন, এই ধরনের কিছু লোক তার কাছাকাছি থাকুক এবং তার নাগালের মধ্যে খুব মানে সে কমিউনিকেট করতে পারে, রাতে হাসপাতালে যেতে হলে তাকে নিয়ে যেতে পারবে, এরকম লোক এটা থাকুক। কিন্তু কেলিয়ার সেরকমও না। কেলিয়ার সিনিকেবের বরং একা ঘরে থাকতেই পছন্দ করেন তিনি। দেখেন, এদিকে একা থাকতে চায়, তিনি চান না কেউ তার সঙ্গে সঙ্গে বা কাছে থাকুক। শুধু যখন তার অস্থিরতাটা দেখা দেয়, যখন তিনি অস্বস্তিকর সিচুয়েশনটার মধ্যে পড়েন, যখন তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন, ব্যথিত বা বিষণ্ণ, তার বিষণ্ণতা তাকে খুব ম্যালিগন্যান্ট পর্যায়ে নিয়ে যায়, তখন কারো সঙ্গে যোগাযোগ করতে পারলেই হলো। হোক সে মোবাইল ফোন বা টেলিফোনে, পরিচিত বা অপরিচিত কেউ, কারোর সঙ্গে কথা বলতে পারলেই হলো। আর তিনি এভাবে যোগাযোগ করতে পারলে বা কথা বলতে পারলে বিষণ্ণতা, আতঙ্ক বা ফোবিয়া কমতে শুরু করে এবং রাত ৩টার পরে আস্তে আস্তে উনি স্বাভাবিক অবস্থা ফেরেন এবং হয়তোবা কিছুটা ঘুমোতে পারেন, এর আগে না। আগে বলেছি যে কেলি আর্সেনিকাম ব্যক্তিত্ব ভীষণ ক্লোজড, নিঃসঙ্গ প্রকৃতির। তিনি নিজে থেকে কারোর সঙ্গে যোগাযোগ করতে বা কথা বলতে চান না। কিন্তু যখন একাকী থাকেন এবং রাত ১টা থেকে রাত ৩টার মধ্যে তার যে অ্যাগ্রাভিশন পিরিয়ডটা, বিষণ্ণতা বা আতঙ্ক তাকে ঘিরে ধরে, কেবল তখনই তিনি অন্য কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে বা কথা বলতে ব্যাকুল হয়ে পড়েন। উনি যে সবসময় এটা না, রাত ১টা থেকে রাত ৩টা পর্যন্ত এই সময়টায় কারোর সঙ্গে তার কথা বলতে হবে, আর নাহলে পাশের বাসার কাউকে ডাক দিতে হবে, যোগাযোগ করতে হবে। যখন দেখবে যে না সে ওই রেসপন্সটা পাচ্ছে, তখন বুঝবে যে না, আমি মরি নাই, আমি আছি। আমরা জানার চেষ্টা করবো যে প্যানিক অ্যাটাকের গতি প্রকৃতি। প্যানিক অ্যাটাক মূলত আকস্মিক এক ধরনের মানসিক বিপর্যয় মাত্র। এটি কেবল মানসিক স্তরেই থাকে, কিন্তু যখন এটি বারবার ঘটতে থাকে তখন এটি ভিন্ন অবস্থায় রূপান্তরিত হতে পারে। প্যানিক অ্যাটাক ক্রনিক পর্যায়ে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা ওসিডি পর্যন্ত গড়াতে পারে। কারো মানসিক স্তর যদি প্যানিক অ্যাটাকের কারণে, বিশেষ করে বারবার প্যানিক অ্যাটাকের কারণে বিধ্বস্ত হয়ে পড়ে এবং কিছু সময়ের ব্যবধানে ঘন ঘন এমনটি ঘটতে থাকে, তখন এই অবস্থাটিকে প্যানিক ডিসঅর্ডার বলে ধরে নেওয়া হয়। তাই সুস্থই হয় না, প্রতিদিনই না কোনো ঘটনা তাকে এভাবে মানে ভীত সন্ত্রস্ত করে তুলছে এবং যন্ত্রণাময় একটা অবস্থা তার মনের ভিতরে তোলপাড় করছে। দিস ইজ প্যানিক ডিসঅর্ডার। প্যানিক ডিসঅর্ডার তখনই দেখা দেয় যখন সমস্যাটি রোগীর মানসিক স্তরের পাশাপাশি তার আবেগীয় স্তরকেও নক করতে শুরু করে। আমরা কোষ্টিকা, স্টাফিসিগ্রিয়া ইত্যাদি ওষুধের ক্লাসে বলেছিলাম, যখন কারো ইমোশনাল স্টেটের কোনো ধরনের ক্ষতি বা ইমোশন সাপ্রেসড হয়, তার অল্প বা দীর্ঘ সময়ের ব্যবধানে তার স্নায়ুমণ্ডল দুর্বল হতে থাকে, স্নায়ু স্তর ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ সাপ্রেসড ইমোশনের কারণে, ইমোশনাল সাপ্রেশনের কারণে স্নায়ুমণ্ডল ক্ষতিগ্রস্ত হয় এবং স্নায়ু ভেঙে পড়তে শুরু করে এবং স্নায়ুর বৈকল্য বা ডিসঅর্ডারনেস দেখা দিতে পারে। এটা বলছিলাম আমরা কোষ্টিকা, স্টাফিসিগ্রিয়া বা এই ধরনের আরো ওষুধ আলোচনা করতে গিয়ে। প্যানিক ডিসঅর্ডারের রোগী স্নায়বিক বিশৃঙ্খলা দেখা দিলে তখন সেটা বেশিরভাগ সময় অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার পর্যায়ে চলে যায়। এই ধরনের ক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম, পূজা, মেডোরিনাম ইত্যাদি ওষুধ প্রযোজ্য হতে পারে। ইগনেশিয়া। ওসিডি সাধারণত অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার সাইকোটিক মায়াজবের প্রতিচ্ছবি নিয়ে প্রকাশিত হয়। আমরা আরেক ধরনের প্যানিক ডিসঅর্ডার পাই যা এক পর্যায়ে ওসিডির স্তর অতিক্রম করে হাইপোকন্ড্রিয়াসিস বা হাইপোকন্ড্রিয়াক অবস্থায় পৌঁছায়। সেসব ক্ষেত্রে সোরিক ও সাইকোটিক এর প্রভাব একই সঙ্গে পরিলক্ষিত হয়। এই ধরনের ক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম, আয়োডিয়াম, সোরিনাম, লাইকোপোডিয়াম, নেট্টামিউরিটিকাম ইত্যাদি ওষুধ দরকার হতে পারে। তবে প্যানিক ডিসঅর্ডারের সবচেয়ে খারাপ অবস্থাটি হলো এটি যখন ফোবিয়েটিক সিনড্রোম, ফোবিয়া এবং সবশেষে এক ধরনের মানসিক বা আবেগীয় ম্যালিগন্যান্সির অবস্থা দেখা দেয়। এইটা হলো এই প্যানিক ডিসঅর্ডারের সবচেয়ে খারাপ পরিণতি। এই অবস্থা কেলি আর্সেনিকাম, এসিডনাট্রিকাম, মেটালিকাম ইত্যাদি ওষুধের মধ্যে ইত্যাদি ওষুধের মধ্যে এই অবস্থাটা আমরা পাই।
এবং এই ওষুধগুলো প্রযোজ্য হতে পারে। আমার কাছে এগুলো তুলনা করার মতো যথেষ্ট সময় আমার হাতে নাই, যার জন্য আমি তুলনা করতেছি না যে কোনটা কিরকম। আপনারা দেখে নেবেন। আমরা তো সবাই মোটামুটি প্র্যাকটিস করি, মানে যে হিন্টস গুলো দিচ্ছি এটা নিয়ে একটু স্টাডি করলে পরে সবগুলো পাওয়া যাবে। আমি এমন কিছু ব্যক্তি আমি পেয়েছি বা আমার চিকিৎসা জীবনে, যারা আমার কাছ থেকে চিকিৎসা নেওয়ার জন্য যোগাযোগ করেছেন, চিকিৎসা নিবে, রাত 2টা 2:30টার দিকে আমাকে ফোন করেছেন। প্রায় করেন, এরকম রোগী আমি পাই রাত 2টা 2:30, বা 3টা 2:45 এরকম। যদিও ফোন সাইলেন্ট মোডে রাখার কারণে তাদের সঙ্গে ওই সময় কথা বলা সম্ভব হয় না, কিন্তু সকালে দেখছি তারা একাধিকবার কল করেছেন, যা আমার ফোনের মিসড কলের তালিকা প্রলম্বিত করছে। মজার ব্যাপার হচ্ছে তাদের প্রায় প্রত্যেকের জন্যই ক্যালি আর্সেনিকাম প্রযোজ্য হয়েছে এবং ওষুধটিতে দারুণ সুফল এসেছে। অর্থাৎ সে আমার চিকিৎসা নিক বা না নিক, ওই টাইমে যোগাযোগ করবে, মানে ওই সময় তার প্যানিক অ্যাটাক হচ্ছে, তার দম বন্ধ হয়ে আছে, তিনি মনে করছেন তার হার্ট ফেল করবে, তিনি মনে করছেন যে আমি মারা যাব, হার্ট ফেল করে আমি মারা যাব। এই হার্ট ফেলের কথাটা সামনে আসতেছে, এটা একটা স্পেসিফিক লক্ষণ। কেন সেটাও আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। আমরা জানি কেলিপের পরিবারের বেশিরভাগ ওষুধের অধীন রোগীর পারিবারিক বন্ধনটি থাকে চমৎকার। এর মধ্যে কেলিবাইক্রম বিশেষভাবে উল্লেখ করার মতো একটা ওষুধ। কেলিবাইক্রম ব্যক্তিত্ব নিজের ও নিজ পরিবারের সদস্যদের বাইরে অন্য কাউকে নিয়ে কখনো ভাবেন না, নিজে এবং ফ্যামিলি মেম্বার্স বাদে তার আর কোনো চিন্তা নেই। কেলি আর্সেনিকাম ব্যক্তিত্ব এক্ষেত্রে ভিন্ন আচরণ প্রকাশ করে, তার পারিবারিক বন্ধনটি সচরাচর শক্তিশালী থাকে না। যদিও কেলি আর্সেনিকাম তার পরিবারকে যথাযথ সাপোর্ট দিয়ে অ্যাসিস্ট্যান্সি দিয়ে থাকেন, সহায়তা দিয়ে থাকেন, ফ্যামিলিকে সহায়তা দেয়, বাট ফ্যামিলির যে মানে ফ্যামিলি টাইস, এই টাইটা খুব ভালো না, গিটটা ভালো না। পরিবার কেন্দ্রিক, আচ্ছা, পরিবার কেন্দ্রিক আবেগ সমূহ ক্রমহ্রাসমান হয়। এই যে ফ্যামিলি কেন্দ্রিক যে আবেগ বা ইমোশন, এটা আস্তে আস্তে হ্রাস পেতে থাকে, অথবা তিনি নিজেই এই ইমোশনটাকে প্রত্যাহার করে নেন। সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে ঘনিষ্ঠতায় তার অনীহা থাকে। কেবল অনীহাই না, শারীরিক সম্পর্কের ক্ষেত্রে তার বিভিন্ন ধরনের ভয় কাজ করে। এই অবস্থা থেকে তিনি আরো বেশি ক্রিটিক্যাল, আরো বেশি সাসপিসিয়াস বা সন্দেহপ্রবণ হয়ে পড়ে। আমাদের এখানে একজন উপস্থিত আছে, আমি নাম বলবো না, উনি নিজে ঠিক ঠিক বুঝে যাবেন যে ঘটনাটা কি। তিনি আমার রোগী, তার স্ত্রী যদি অন্য কোনো পুরুষের দিকে একটু ভালোভাবে তাকান, তাহলে তিনি হিংসায় জ্বলতে থাকেন। এই কথাটা তার জন্য প্রযোজ্য, নিঃসন্দেহে বুঝতে পারছেন। যার উদ্দেশ্যে বলছি উনি বুঝতে পারছেন, আমি জানি। তার স্ত্রী যদি অন্য পুরুষের দিকে একটু ভালোভাবে তাকান, তাহলে হিংসায় তিনি জ্বলতে থাকেন। এখানে একটা মেটাফরিক বিষয় আছে। মেটাফরিক বিষয়টা কি? এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, কেলি আর্সেনিকাম ব্যক্তিত্ব তার ভেতরে থাকা এই বিষয়গুলো প্রকাশ না করায় হৃদয়ে এক ধরনের অস্বস্তি বোধ করেন। হৃদয়ে মানে এখানে হৃৎপিণ্ডে না, হ্যাঁ, হৃদয় আমার নাচে রে, এই যে হৃদয়ে এরকম নাচতে পারে, হ্যাঁ, হৃদয় মাখা ভালোবাসা, জাস্ট এই হৃদয়টা হলো অ্যাবস্ট্রাক্ট হৃদয়। এই হৃদয়টা এক ধরনের অস্বস্তি বোধ করেন, হৃৎপিণ্ডে না। আগেই বলছি হৃৎপিণ্ডে না। এই অস্বস্তি প্রভাবিত করে সম্পূর্ণ মানুষটিকে। তিনি আতঙ্কগ্রস্ত হন, ফোবিয়েটিক সিনড্রোমের শিকার হন। তিনি মনে করতে থাকেন তার হৃৎপিণ্ডের কর্মকাণ্ড বন্ধ হয়ে যাবে, অর্থাৎ হৃদয় থেকে হৃদয় থেকে মানে সঞ্চালিত হলো কোথায়? হৃৎপিণ্ডে। অস্বস্তি বোধ করেন তার মনে, অন্তরে, হৃদয়ে, সেখান থেকে হৃৎপিণ্ডে, মানে তার যে ইমোশন থেকে এটা কিন্তু ওই তার অর্গানে ট্রান্সমিটেড হচ্ছে, হার্ট অ্যাটাক হবে। ওষুধটির স্বভাবজাত বৃদ্ধির সময় রাত 1টা থেকে 3টার মধ্যে মারাত্মক আতঙ্কগ্রস্ত ও অস্থির হয়ে পড়েন এবং হৃদয়ের ব্যথা তার হৃৎপিণ্ডে চলে যায়, হৃদয়ের কষ্টটা তার হৃৎপিণ্ডে চলে যায় এবং তার ফিলিংসটা জাগে এরকম যে আমার হৃৎপিণ্ডের কার্যকারিতা বন্ধ হয়ে যাবে। দিস ইজ দ্য মেইন থিং। আপনার সমস্ত বইগুলোতে দেখবেন
যে রোগী মনে করে তার হার্ট অ্যাটাক করবে, হৃদরোগ হয়েছে এবং হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যাবেন। এর কারণটা হলো এই, সবকিছু উনি উপলব্ধি করেন হৃদয় দিয়ে, তার হৃদয় কাঁদে, কষ্ট হয়, সেটা তিনি প্রকাশ করেন না, যার ধরুন ওইটা কি ফিজিক্যালি হৃৎপিণ্ডে সঞ্চালিত হয়। এটা আমার একটা হাইপোথিসিস। আমরা বলছিলাম কেলি আর্সেনিকের হিংসার কথা। এই এই হিংসা থেকে তার সন্দেহ প্রবণতা আরো বাড়তে থাকে। তিনি তার মনোভাব প্রকাশ করেন না। হিংসা তার মানসিক চাপ বাড়িয়ে দেয়। এত কিছু তো বাহ্যিকভাবে তিনি কোনো অভিব্যক্তি প্রকাশ করেন না, যদিও অনুভূতিগুলো মারাত্মকভাবে শক্তিশালী থাকে, বেদনাদায়ক থাকে, তীব্র বেদনাদায়ক থাকে, তবুও উনি কোনো অভিব্যক্তি বা কোনো এক্সপ্রেশনও না থাকে না, অভিব্যক্তি থাকে না, কিন্তু প্রকাশ করেন না। আপনি যদি এমন কোনো রোগী পান যিনি এই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, তাহলে কেলি আর্সেনিকাম তাকে সুরক্ষা দেবে। তার ক্ষেত্রে ওষুধটি হৃদরোগের প্রতিরোধক হিসাবে কাজ করবে, দীর্ঘকাল তাকে হৃদরোগের আক্রমণ থেকে বাঁচাবে। আপনি যদি কোনো রোগীতে এমন বিষয় খুঁজে পান যিনি হিংসা থেকে ভীষণ ডিপ্রেশনে ভুগছেন, তার রোগ যাই হোক না কেন, আপনি তার জন্য কেলি আর্সেনিকাম ভাবতে পারেন। প্রথমে হিংসা, তারপরে ডিপ্রেশন, এবং সেটা খুব তীব্র ডিপ্রেশন, সেখানে ওষুধ, একমাত্র ওষুধ কেলি আর্সেনিকাম। কেলি আর্সেনিকাম এই অবস্থার জন্য একটা শ্রেষ্ঠ ওষুধ। আমরা আরো বলেছিলাম যে স্ত্রী সঙ্গী বা সঙ্গিনীর প্রতি সন্দেহের কথা। পরিবার কেন্দ্রিক আবেগ বা ভালোবাসার যোগাযোগহীনতা প্রকাশ না করায় তার ভেতরে একটা বিশেষ অবস্থার সৃষ্টি হয়, তার হৃদয় কাঁদে, যে কথাটা আমরা আগে বলছি। হৃদয়ের এই কান্নার কথাও তিনি প্রকাশ করেন না। এই কষ্ট অবদমিত করে রাখারও একটা কুপ্রভাব আছে। এই কুপ্রভাবটি দেখা দেয় তার হৃৎপিণ্ড এবং তার হৃৎপিণ্ডের পার্শ্ববর্তী এলাকায়, এই যে হৃৎপিণ্ডের চারপাশে এই এলাকাটা, এই জোনে তিনি এই জোন বা এই অঞ্চলে এক ধরনের সমস্যা অনুভব করতে থাকেন। তিনি নিজে কিন্তু অনুভব করতেছেন, কিন্তু আসলে কি এক ধরনের অস্বস্তি বা ভারবোধ বা অন্য কোনো সমস্যা, অন্য কোনো বা কোনো সময় অন্য কোনো সমস্যা বা কোনো সময় সামান্য ব্যথাও অনুভব করতে পারেন। তবে এই ব্যথাটা তার অর্গানিক বা ওই যে হৃৎপিণ্ড জনিত বা ওই অঞ্চলের কোনো ব্যথা না, একটা সোমাটিক সিনড্রোম, অর্থাৎ কষ্ট মনে, কষ্ট ইমোশনে, কিন্তু এর বহিঃপ্রকাশ হলো শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গে। এটা সোমাটিক সিনড্রোম দেখা দিতে পারে। যাই হোক, তবে কোনো তবে এই যে ব্যথা অনুভব হয় বা অস্বস্তি বোধ হয়, এর জন্য কোনো ধরনের প্যাথোলজিক্যাল কোনো পরিবর্তনের কারণে এটা না। প্যাথোলজিক্যাল পরিবর্তন দেখা দেওয়ার পূর্ব অবস্থা মাত্র, একটা প্রি কন্ডিশন অফ প্যাথোলজিক্যাল চেঞ্জ। তিনি ভীত হন এই ভেবে যে তার হার্ট অ্যাটাক হবে। ওই যে কথা আগে বলে আসছি, যদিও তার হার্টে তেমন কোনো সমস্যা থাকে না, তবে হৃদকম্প, ট্যাকিকার্ডিয়া, ব্রাডিকার্ডিয়ার মতো সামান্য কিছু সমস্যা দেখা দিতে পারে। এটা ওই মানসিক ও ইমোশনাল কারণে। কিন্তু এখানে একটা কথা মাথায় রাখতে হবে, প্রকৃতপক্ষেই যদি তার হৃদযন্ত্রজনিত কোনো প্যাথোলজি ডেভেলপ করে, তার হার্টে কোনো ধরনের ইনফ্রাকশন থাকে, তাহলে অবশ্যই আপনি অন্য ওষুধের মধ্য থেকে তার জন্য সদৃশ ওষুধটি বাছাই করবেন। সেক্ষেত্রে কেলি আর্সেনিকাম আপনাকে ওই অবস্থায় রিলিফ দেবে না। তখন সেকেন্ড প্রেসক্রিপশনে কেলি আর্সেনিকাম আসতে পারে। যে কেলি আর্সেনিকামের এই স্টেজটা পার হয়ে অন্য ওষুধে চলে গেছে, অন্য ওষুধের লক্ষণ, অন্য ওষুধগুলোর মধ্য থেকে আপনাকে নিয়ে আসতে হবে, যদি কোনো আপনার প্যাথোলজিক্যাল কোনো পরিবর্তন এসে থাকে। কেলি আর্সেনিকাম ব্যক্তিত্ব সবকিছুতেই সন্দেহ করেন, এটা তার প্রকৃতিগত বিশেষত্ব। আপনি তাকে কি বললেন তাতে তার কিচ্ছু আসা যায় না, তিনি আপনার কথাটা নিবেন না, আপনি যা বলছেন সেটা তিনি নিবেন না, তার সঙ্গে কি চলছে সেটা তিনি নিজের মতো করে যাচাই করে নেবেন। ওটা কেলির বৈশিষ্ট্য, যে নিজে যেটা বোঝে নিজে যাচাই বাছাই করে যেটা সঠিক বোঝে সেটা করবে। আর এখানে একটা বেড়া টাইপের
যেহেতু ওনার পেনিক অ্যাটাক বাট কম্পালসিভ একটা কন্ডিশন আছে, সুতরাং উনি একগুঁয়ে হবেন। ওনার ভেতর থেকে যেটা আসবে, যে বিশ্বাসটা উনি করবেন, সেটাকে এস্টাবলিশ করতে চাইবেন। কেলি আর্সেনিকামের রোগী উচ্চমাত্রার স্নায়বিকতা, নিদ্রাহীনতা মানে ইনসুমনিয়া ইত্যাদির সঙ্গে উদ্বিগ্ন অস্থির থাকেন। তিনি ভয় পান তার সঙ্গে অজানা কিছু ঘটতে যাচ্ছে। এটা আর্সেনিকও এই লক্ষণগুলো আছে, কিন্তু কি ঘটতে যাচ্ছে তা তিনি জানেন না এবং ভাষায় প্রকাশ করতে পারেন না। আপনি যদি এমন অবস্থায় কোনো রোগী পান এবং আপনি তার জন্য শুরুতেই সঠিক ওষুধ নির্বাচন করতে না পারেন, তাহলে তিনি আপনাকে বারবার বিরক্ত করবেন। মানে এই ধরনের অবস্থা যে কি যেটা একটা ঘটবে, এই আশঙ্কা, কিন্তু তাকে আপনি যথাযথ ওষুধ দিতে পারলেন না, তখন তিনি কি করবেন? তিনি আপনাকে বারবার বিরক্ত করবেন, আপনাকে বারবার ফোন করবেন, ঘন ঘন কল দিবেন এবং তার পেনিক অ্যাটাকের বিষয়ে আপনাকে জানাবেন। দেন আপনাকে বুঝে নিতে হবে প্রবাবলি কেলি আর্সেনিকাম। ওই কথাটুকুই জানাবো যে আমার কেমন পেনিক অ্যাটাক হচ্ছে, আমার বুকটা চাপ দিচ্ছে, আমার মানে শ্বাস বন্ধ হয়ে যাবে, আমার হার্টের ক্রিয়া বন্ধ হয়ে যাবে, কার্ডিয়াক অ্যারেস্ট হবে, মানে বিভিন্ন ধরনের টার্ম আপনার সঙ্গে বলবে। এটা এমন কোনো হালকা উদ্বেগ নয় যে তিনি সহজে অন্যের কাছে প্রকাশ করে দেবেন। খুব গভীর উদ্বেগ, এত এত ভারী বা এত গভীর যে উনি কারো কাছে প্রকাশ করতে পারবেন না। সত্যিকার অর্থে তিনি তা অন্যের কাছে প্রকাশ করতেও চান না। তিনি বরং অন্য কোনো ঘনিষ্ঠ বন্ধু, তার কোনো ঘনিষ্ঠ বন্ধু বা পরিবারের কোনো সদস্যের কাছে ফোন করবেন এবং অতি সাধারণ কথাবার্তা নিয়ে আলোচনা করবেন, যা আমরা আগে উল্লেখ করেছি। কেলি আর্সেনিকামের এই ধরনের উদ্বেগ তীব্র ম্যালিগন্যান্ট পর্যায়ে চলে যায়। তার ভয় হতে থাকে হার্ট অ্যাটাক করার ভয়। এটা বড় মোটা অক্ষরে লিখে রাখতে হবে। এবং হার্ট অ্যাটাক করার ভয় কেন? ওই যে তার যেখানে যেটা করার, যে ইমোশনটাকে সে সাপ্রেস করতেছে, সে সন্দেহ করতেছে কিন্তু সেটা বলছে না, তো সবকিছু সে ইনসাইড করতেছে, করতে করতে তার হৃদয়ের ভিতরে হৃদয়টা কাঁদতে থাকে, হৃদয়ের অশ্রু ঝরতে থাকে। এই কান্নাটা একসময় ডাইভার্ট হয় তার হৃৎপিণ্ডে, হৃদয় না হৃৎপিণ্ডে ডাইভার্ট হওয়ার ঠিক এক মুহূর্তে উনি বুঝতে পারেন, যে অনুমান করেন যে ভয়, যে আমার হার্ট অ্যাটাক করবে, মারা যাব। এটা পেনিক অ্যাটাক থেকে এই ভয়টা তার আসে এবং শেষ পর্যন্ত ম্যালিগন্যান্সি পর্যায়ে যায়। অবশ্য আপনি বলতে পারেন যে আর্নিকা মন্টেনাও এরকম অবস্থা আছে। রাতে হৃৎপিণ্ড সম্বন্ধীয় উদ্বেগের সঙ্গে ওই মুহূর্তে তিনি মারা যাবেন এবং এমন ভয় আর্নিকা মন্টেনার রোগীতে আছে। আর্নিকা রোগীর এই ক্ষেত্রে হৃৎপিণ্ড স্থলে এক ধরনের অনুভূতি থাকে, যা হৃৎপিণ্ড থেকে সারা দেহে বিস্তৃত হয়। আর্নিকার কিন্তু বেসিক্যালি এই হৃৎপিণ্ডে একটা অনুভূতি তৈরি হয়। এটা প্রথম এক দফা ঘুম দেওয়ার পরে বা মধ্যরাতের দিকেই হতে পারে, বা বেশিক্ষণ বিছানায় শুয়ে থাকার পরে হয়, কিন্তু তার হৃৎপিণ্ড জায়গাটা অনুভূতি হয়, সেটা সারা দেহে বিস্তৃত হয়। আর্নিকা মন্টেনার বিশেষত্ব হলো রোগী মনে করেন ওই মুহূর্তে তিনি মারা যাবেন, ওই মুহূর্তে তিনি মারা যাবেন, এরকম একটা আশঙ্কা বা ভয়। হৃদরোগ থাকুক আর নাই থাকুক, রাতে তার এমন ভয় দেখা দেয়। এটা এক ধরনের রক্ত সঞ্চয় থেকে হয়, যা রোগীর মস্তিষ্ক এবং মেরু মজ্জার ঊর্ধ্বাংশকে আক্রমণ করে। রক্ত সঞ্চয় জড়িত একটা সমস্যা দেখা দেয়। এটা কমপ্লিটলি না, মানে মেন্টাল বা ইমোশনাল না, এটা ফিজিক্যাল একটা অবস্থা। ওই অবস্থাটাকেই তাকে আতঙ্কগ্রস্ত করে তোলে। যেহেতু তিনি আর্নিকা, সেহেতু তার চিন্তাটা ওদের কমায় যে আমি এখনই মারা যাবো, হার্ট অ্যাটাক করে মারা যাবো, হার্ট ফেল করে মারা যাবো। তাছাড়া আর্নিকা মন্টেনার ক্ষেত্রে কেলি আর্সেনিকামের স্বভাবজাত যে বৃদ্ধির সময়টা, এটাও মানে প্রযোজ্য হয় না। বৃদ্ধির সময় বা পিরিয়ডিসিটি আমরা বলছি কি, যে প্রতি থার্ড ডেতে তার মানসিক লক্ষণগুলো বৃদ্ধি পাওয়া, আর তার বৃদ্ধির সময় কি 1টা থেকে 3টার মধ্যে, এই সময়টুকু, এটাও আর্নিকার ক্ষেত্রে প্রযোজ্য হয় না। আর্নিকা এটা যে কোনো সময় হতে পারে। আর্সেনিক অ্যালবামের রোগীর মধ্যে প্রচন্ড উদ্বেগ থাকে। উদ্বেগ বাহ্যিক কিছু নির্দিষ্ট বিষয়ের সঙ্গে জড়িত, আবার সাধারণ অস্থিরতাও তিনি ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়তে পারেন। পূর্বের কোনো তিক্তকর অভিজ্ঞতা থেকে উদ্বেগ, আমরা যাকে অ্যান্টিসিপেশন বলি, যা কার্সিনোসিনের সঙ্গে ভীষণভাবে সংশ্লিষ্ট। এই অ্যান্টিসিপেশন কথাটা, কার্সিনোসিনের অ্যান্টিসিপেশন
রোগীকে উদ্বিগ্ন, উৎকণ্ঠিত, ভীত, সন্ত্রস্ত, শঙ্কিত অবস্থায় রাখে, সার্বক্ষণিক রাখে। আর অ্যান্টিসিপেশনের কারণে আর্সেনিক ব্যক্তিত্ব শুধুমাত্র উদ্বেগের বৃদ্ধি পায়। এটা আর্সেনিকের নির্দিষ্ট একটা পিরিয়ডিসিটি আছে, ঠিক আছে? এটা সবসময় উদ্বিগ্ন থাকে বিষয়টা এক এক সময় এক একটা বিষয় নিয়ে। এরা যে কোনো বিষয়, বাহ্যিক প্রভাব বা ছোটখাটো বিষয় নিয়ে হতে পারে। যে অ্যান্টিসিপেশন একটা খুব মাইনর জিনিস আর্সেনিকের ক্ষেত্রে, মেজর হলো গিয়া কার্সিনোসিনের ক্ষেত্রে। তার এই উদ্বেগের মাত্রা ক্রমান্বয়ে বাড়তে থাকে। উদ্বেগ তার শারীরিক অবস্থা নিয়ে, পূর্বে ঘটে যাওয়া শারীরিক কোনো বিপর্যয়কর পরিস্থিতি বা অবস্থা নিয়ে। আমরা প্রায়ই অ্যান্টিসিপেশন শব্দটা ব্যবহার করি। এটির অর্থ হলো পূর্ব ধারণা বা পূর্ব অভিজ্ঞতা। হোমিওপ্যাথিতে আমরা অ্যান্টিসিপেশন শব্দটির অর্থ আরো গভীরভাবে নেব, যেখানে রোগী পূর্বে ঘটে যাওয়া কোনো বিপর্যয়কর ঘটনা, দুর্ঘটনা, ভীতিকর ঘটনা বা ভয়ঙ্কর শারীরিক মানসিক নিপীড়নের শিকার হন এবং তিনি পূর্বে ঘটে যাওয়া তিক্তকর এই অভিজ্ঞতার বিষয়টি থেকে আর কখনো বেরোতে পারেন না। প্রায় একই ধরনের পরিস্থিতি বা এইরকম সিমিলার কোনো পরিস্থিতির মুখোমুখি হলে তিনি আগে ঘটে যাওয়া এই অভিজ্ঞতাটা মানদণ্ডেই এই ঘটে যাওয়া বর্তমান ঘটনার সঙ্গে মাপেন, মূল্যায়ন করেন। ওই খারাপ অভিজ্ঞতার কথা মনে করে তিনি মারাত্মক ভীত, উদ্বিগ্ন, উৎকণ্ঠিত, শঙ্কিত হয়ে পড়েন। তখন আমরা ওই অবস্থাটা বুঝাতে অ্যান্টিসিপেশন শব্দটা ব্যবহার করব হোমিওপ্যাথিতে। হোমিওপ্যাথিতে এই শব্দটা খুব গভীর এবং এটা কার্সিনোসিন রিলেটেড। কার্সিনোসিনের মতো এত অ্যান্টিসিপেশন অন্য কোনো ওষুধে আর নাই। আর্সেনিক তার উদ্বেগের ক্ষেত্রে সতর্ক থাকার চেষ্টা করেন, অগোছল সতর্কতা অবলম্বন করেন তিনি। ঘুষগাছ না, তো উদ্বেগ আছে কিন্তু তিনি খুব অ্যালার্ট থাকেন। তিনি হয়তো কোনো পরিস্থিতিতে নিজেকে যথাযথ বা সংযত রাখার চেষ্টা করেন। আর এই সংযত রাখার চেষ্টাতেই তিনি তার উদ্বেগটা আরো বাড়তে থাকে, বেড়ে যেতে শুরু করে। এতে তিনি কর্তৃত্বপরায়ণ হয়ে মানে মানে ডিক্টেটোরিয়াল হয়ে ওঠেন, অন্যের উপর কর্তৃত্ব ফলাতে চেষ্টা করেন। তোমাকে আমার কাছে থাকতে হবে, এখানে থাকতে হবে, বা এটা করো, এটা করো, এটা করো, মানে এরকম ডিক্টেটোরিয়াল হয়ে ওঠেন। এভাবে কর্তৃত্ব ফলাতে গিয়ে তাকে অনেক সময় চরম কঠোরতাও দেখাতে হয়। ভীষণ অমার্জিত হয়ে পড়েন, রূঢ় হয়ে পড়েন, রুক্ষ হয়ে পড়েন। আর্সেনিক অ্যালবামের ক্রমবর্ধমান উদ্বেগ তাকে কর্কশ, কঠোর, অমার্জিত এবং কর্তৃত্বপরায়ণ করে তোলে। বাহ্যিক পরিবেশের কোনো উপাদান অথবা কোনো ধরনের অ্যান্টিসিপেশন আর্সেনিক অ্যালবামের উদ্বেগের মাত্রা এতই উচ্চ ডিগ্রিতে পৌঁছে দেন, মানে অ্যান্টিসিপেশনটা তখন সহায়ক হয়। রোগী চাইলেই এসব নিয়ন্ত্রণ করতে পারেন না, বরং তিনি এগুলোর হাতে জিম্মি হয়ে যান। অ্যান্টিসিপেশনই তাকে ওই ঘটনা বা পূর্ব ধারণাই তখন তার এই রোগীটাকে কন্ট্রোল করতে থাকে, ওই ব্যক্তিটাকে নিয়ন্ত্রণ করতে থাকে। তিনি পরিস্থিতির দ্বারা, সিচুয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হন। আর্সেনিক অ্যালবাম হলো চালিত ব্যক্তি। কার দ্বারা? যে পরিস্থিতির শিকার, পরিস্থিতি তাকে পরিচালিত করে থাকে। তিনি চালিত হন, তাড়িত হন উদ্বেগ ও অ্যান্টিসিপেশন দ্বারাও, উদ্বেগ দ্বারাও। সরি, আমরা আর্সেনিক অ্যালবামের ক্ষেত্রে তার উদ্বেগটি বড়জোর একটা পর্যায় পর্যন্ত পৌঁছাতে দেখি, সেটা হলো হাইপোকন্ড্রিয়াক বা হাইপোকন্ড্রিয়াসিস কন্ডিশনে পৌঁছাতে দেখি। হাইপোকন্ড্রিয়াক বা হাইপোকন্ড্রিয়াসিস এটা সমর্থক কাছাকাছি। এই অর্থ হলো মারাত্মক কোনো মানসিক উদ্বেগজনিত কারণে রোগী যখন বদ্ধমূল ধারণায় স্থিতি হয়ে যাওয়া ও তার স্থিতি হয়ে যান, তার বদ্ধমূল ধারণার উপরে মানে একটা স্থিতি অবস্থায় চলে যান এবং ওই ধারণাকে সর্বাধিক গুরুত্ব দেন। এই অবস্থা থেকে তার শারীরিক যে কোনো ধরনের জটিলতার সৃষ্টি হতে পারে এবং কোনো প্যাথোলজিক্যাল পরিবর্তন ছাড়াই। দিস ইজ হাইপোকন্ড্রিয়াসিস বা হাইপোকন্ড্রিয়াক। বদ্ধমূল কোনো ধারণা, যে ধারণা থেকে উনি বেরোতে পারেন না, যে আমি খাবো না, এই খাবারটা আমি খাবো না, খেলে আমার কষ্ট হবে, বা আমার ভাত কম খেতে হবে, আমার ওজন কমাতে হবে। এবং এটা এত বড় মারাত্মক একটা প্যানিকের মতো হয়ে যায় তার কাছে, যে না সে ভাত খাবে না। এরকম অনেক রোগী আছে এখন, কি ডাক্তারদের পরামর্শ, ভাত খায় না, ওজন কমাতে হবে, ওজন কমাতে হবে, আমার ওজন আমার জন্য। দিস ইজ হাইপোকন্ড্রিয়াসিক।
হাইপোকন্ড্রিয়াসিস এবং হাইপোকন্ড্রিয়াক কন্ডিশন। পক্ষান্তরে কেলি আর্সেনিকামের রোগীর অবস্থা হাইপোকন্ড্রিয়াসিসকে বা হাইপোকন্ড্রিয়াক অবস্থাকেও ছাড়িয়ে কয়েক ধাপ এগিয়ে যায়। এটা হাইপোকন্ড্রিয়াক বা হাইপোকন্ড্রিয়াসিসের অনেক একে পেছনে ফেলে অনেক ধাপ এগিয়ে যায়। সেটাকে আমরা ম্যালিগন্যান্সি শব্দ দিয়ে এর বিধ্বংসী অবস্থাকে বোঝানোর চেষ্টা করি। আর্সেনিকে বড়জোর হাইপোকন্ড্রিয়াসিস পর্যন্ত পৌঁছতে পারে। আর্সেনিক কখনো ম্যালিগন্যান্সি পর্যায়ে তার মানসিক অবস্থাটা যায় না। ম্যালিগন্যান্ট রোগীর জন্য আর্সেনিক প্রযোজ্য হতে পারে বা আর্সেনিকের রোগীর ম্যালিগন্যান্সি দেখা দিতে পারে, কিন্তু তার মেন্টাল ইমোশনাল এই ম্যালিগন্যান্সি যে তার শারীরিক পর্যায়ে ডেভেলপ করবে বিষয়টা ওরকম খুব বিধ্বংসী অবস্থায়, অতটা বিধ্বংসী অবস্থায় যায় না। এটা নিয়ন্ত্রণ করা সম্ভব বা রোগী কোনো কোনো সময় তাকে কন্ট্রোল করতেও পারে। আমি একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের কথা বলি, নাম বলছি না সঙ্গত কারণে, উনি এখানে থাকলেও থাকতে পারেন। তার 40 থেকে 42 বছরের মধ্যে বয়স, অত্যন্ত শীতকাতর। তার বাম দিকের কাঁধে এক ধরনের অস্বস্তিকর ব্যথা। তার প্রায় প্যানিক অ্যাটাক হয় রাতে, বিশেষ করে রাত 1টার পরে তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়েন প্রায়। ওই চিকিৎসক আমার কাছে তার নিজের চিকিৎসা করতে আসেন। তার প্যানিক অ্যাটাক হয় কারণে অকারণে। তিনি এটার কোনো নির্দিষ্ট কারণ শনাক্ত করতে পারেননি যে কেন এটা হয়। তিনি মনে করেন তার অনেক বেশি মাত্রার উচ্চ রক্তচাপ আছে। তার ভয়টা কি, তার হাই প্রেশার আছে এবং অনেক বেশি। 24 ঘন্টায় তিনি গড়ে 8 থেকে 10 বার তার রক্তচাপ পরীক্ষা করেন, প্রেশার মাপেন। 8 থেকে 10 বার কোনো দিন উনি তার প্রেশার মাপেন। তিনি একটি ইঞ্জিন চালিত নৌকায় উঠবেন। আচ্ছা, তার ইয়েটা কেমন, অবস্থাটা কেমন? ঘাটে গিয়ে তিনি প্রশ্ন করেন, আচ্ছা যদি মাঝ নদীতে নৌকার ইঞ্জিনটা বন্ধ হয়ে যায়, মাঝ নদীতে যদি ইঞ্জিনটা বন্ধ হয়ে যায় তাহলে কি নৌকাটা ডুবে যাবে? তাকে বলা হলো না, সেরকম কোনো সম্ভাবনা নেই। কিন্তু তিনি আবার প্রশ্ন বললেন, আচ্ছা ডুবে যাওয়ার 1% সম্ভাবনা থাকলেও তো আছে। দেখেন, তাকে যে উত্তরটা দেওয়া হলে এটা নিল না, যে না ইঞ্জিন বন্ধ হলে নৌকা ডোবার কোনো সম্ভাবনা নাই। বাট সেটাকে রিফাইন করে আবার পাল্টা মানে স্টেটমেন্ট দিল যে এটা তো 1% সম্ভাবনা থাকলেও তো আছে। মানে এটাও তার ভয়। তার প্যানিক অ্যাটাক গুলা কিরকম বুঝছেন, প্যাটার্ন গুলা কিরকম। উনি বোধহয় আজকে আমার এই ক্লাসের সেশনে থাকলেও থাকতে পারেন, আমি দেখি নেই। তা এখন কি হলো যে তার প্যানিক অ্যাটাকটা এরকম যে ওই নৌকার ঘাটে গিয়েই তার মানে উদ্বেগটা বাড়তেছে এবং একসময় প্যানিক অ্যাটাক হয়ে যায় এবং এটা তো খুব খারাপ অবস্থা হয়ে যায়। যাই হোক, তাকে আশ্বস্ত করার পরও তিনি স্থির হতে পারছেন না, বিশ্বাস করতে পারছেন না। এই অবস্থাটি আমরা কেলি আর্সেনিকামে পাই। তিনি এটাও মনে করেন উচ্চ রক্তচাপ জনিত কারণে একসময় তার হৃদরোগ দেখা দেবে এবং হার্ট অ্যাটাক করে মারা যাবে। এটা বের করতে অনেক কষ্ট হয়েছে। আচ্ছা, আবার তিনি যেহেতু একজন হোমিওপ্যাথিক চিকিৎসক এবং ওই চিকিৎসকের কনস্টিটিউশনাল যে ওষুধ কেলি আর্সেনিকাম সেটা আমি দিতে পারিনি, কারণ তিনি আমার কাছে যে এ পর্যন্ত যতবার আসছে একটা সামনে না সারফেসে অন্য কোনো ওষুধের লক্ষণ পাই, কিন্তু তার কনস্টিটিউশনাল ওষুধটা হলো যে কেলি আর্সেনিকাম। এটা আমি দিতে পারছি না যেহেতু তিনি একজন হোমিওপ্যাথিক চিকিৎসক এবং প্যানিক ডিসঅর্ডারের রোগী। সেহেতু তাকে আমি কেলি আর্সেনিকামের নামও যদি বলি, তিনি ওষুধের নাম জানলে অবশ্যই ওষুধটির এই ডার্কনেস গুলো যা আছে, খারাপ দিকগুলো আছে, এইগুলো নিয়ে বেশি চিন্তা করবেন এবং চিন্তিত হয়ে পড়বেন। এতে তার সমস্যা আরো বেশি বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, আমি সুযোগের অপেক্ষা আছি কখন তাকে তার এই কনস্টিটিউশনাল রিমেডিটা দেব, প্রয়োগ করব। কেলি আর্সেনিকাম ওষুধটিকে অবশ্যই পিরিয়ডিসিটি, এই ওষুধটির পিরিয়ডিসিটি অনেকটা আর্সেনিকাম অ্যালবামের মতোই, রাত 1টা থেকে রাত 3টার মধ্যে সব ধরনের উপসর্গ বৃদ্ধি পায়। কিন্তু আর্সেনিক অ্যালবাম থেকে এর স্বতন্ত্র হলো, মানে স্বাতন্ত্রটা আলাদা জায়গায়। আর্সেনিক রোগ বা উপসর্গগুলো রাতে, বিশেষ করে রাত 1টার পর থেকে 3টা পর্যন্ত বৃদ্ধি পেলেও নির্দিষ্ট সময়ের ব্যবধানে পুনরাবৃত্তি নাই। কেলি আর্সেনিকামের প্রতি 3য় দিনে মানসিক লক্ষণগুলোর বৃদ্ধি আছে, যেটা আর্সেনিকে নাই। অতএব ওইখান থেকে এই ওষুধটা ভিন্ন করা যায়। প্রতি 3rd ডেতে তার মেন্টাল
বিষয়গুলো অ্যাগ্রাভেট করবে। এই প্রতি তৃতীয় দিনে মানসিক লক্ষণের বৃদ্ধি কেলি আর্সেনিকামের বিশেষ পিরিয়ডিসিটি। আমরা জানি সালফারের রোগী তো ওরকম আছে, তবে সালফারের প্রতি সপ্তম দিনে রোগ বৃদ্ধি পায়। ঠিক একইভাবে কেলি আর্সেনিকামের মানসিক লক্ষণগুলো প্রতি তৃতীয় দিনে বৃদ্ধি পায়। এজন্য ঠিক রুটিন করা। আমরা কেলি পরিবারের ওষুধগুলো আলোচনা শুরুতে বলেছিলাম যে কেলির অধীন ব্যক্তিরা রুটিনিস্টিক হয়ে থাকে। আমার মনে হয় কেলি আর্সেনিকামের ক্ষেত্রে রোগীর এই যে মানসিক লক্ষণটা, এইটাই শুধুমাত্র রুটিন ফলো করে, ব্যক্তিটা করে না। রুটিনকে প্রতি তৃতীয় দিনে তার মেন্টাল অবস্থাটা করবে। আর একটা রুটিন হলো রাত 1টা থেকে 3টা। এটা কিন্তু একটা রুটিনের ব্যাপার। ব্যক্তিগতভাবে রোগী যদি রুটিন ফলো নাও করে থাকেন, রোগ লক্ষণগুলো তার মানসিক লক্ষণগুলো রুটিনিস্টিক। কেলির বৈশিষ্ট্য এটার মধ্যে আছে। একটু চিন্তা করার বিষয়, এগুলো মেটাফরিক বিষয়। মারাত্মক ধ্বংসাত্মক চর্মরোগ, শুকনো প্রকৃতির জ্বলে যাওয়া অনুভূতি সহ ব্যথা, প্রচন্ড চুলকানি, পোশাক খুললে, হাঁটার সময় উত্তপ্ত হলে, রাতে ও বিছানায় শুইলে বৃদ্ধি পায়। এমন ক্ষেত্রে কেলি আর্সেনিকাম প্রযোজ্য হতে পারে। পুরাতন শুকনো একজিমা, যখন ত্বক পুরো খসখসে হয়ে যায়, শৈবালের মতো দেখতে, শ্যাওলার মতো দেখতে ত্বকের উদ্ভেদ, যা ম্যালিগন্যান্ট চর্মরোগে পরিণত হয়েছে, এমন এপিথেলিওমা, পাপিলোমা ইত্যাদি ক্ষেত্রে কেলি আর্সেনিকামের বিকল্প খুব কম আছে। অ্যাজমা যখন রাতে বৃদ্ধি পায়, বিশেষ করে রাত 1টা থেকে 3টা পর্যন্ত, এই সময় বৃদ্ধি পায়, তখন কেলি আর্সেনিকামের ক্ষেত্র আমরা খুঁজে পাই। এরিথমিয়া ও মাথা ঘোরার সঙ্গে হার্টের কোনো সমস্যা কেলি আর্সেনিকামের উপযুক্ত ক্ষেত্র হতে পারে। নতুন পুরাতন গ্যাস্ট্রিটাইটিসের ক্ষেত্রে গ্যাস্ট্রিটাইটিসে পেটে ব্যথা সহ বারবার বমি, একই সঙ্গে কেলি আর্সেনিকামের নির্দিষ্ট মানসিক অবস্থা বিদ্যমান থাকলে অব্যর্থ ফল পাওয়া যাবে। এটা আমার হাতে প্রমাণিত। নিউরোপ্যাথিক সিন্ড্রোমের ক্ষেত্রে কেলি আর্সেনিকাম একটি গুরুত্বপূর্ণ ওষুধ। স্বাস্থ্য নিয়ে চরম উদ্বেগ এবং বিশেষভাবে হৃদরোগের আশঙ্কা করা, হার্ট অ্যাটাকের আশঙ্কা করা এবং এই আশঙ্কা থেকে মারাত্মক প্যানিক অ্যাটাকের অমোঘ ওষুধ কেলি আর্সেনিকাম। মধ্যরাতের পর ভয়ঙ্কর ডায়রিয়া, ঠান্ডা পানীয় নেওয়ার পরে, খাবার গ্রহণের পর, দুধ খাওয়ার পর, মলদ্বারে ব্যথাযুক্ত অন্তর্বলি, বহির্বলি, হাঁটলে ব্যথা বাড়ে, মলদ্বারে জ্বলে যাওয়ার অনুভূতি, যেন গরম কোনো শলাকা মলদ্বারের ভিতর ঢুকিয়ে রাখা হয়েছে, এই অনুভূতি। মলদ্বারের ক্যান্সারের ক্ষেত্রে কেলি আর্সেনিকাম আমাদের জন্য একটা দুর্দান্ত অস্ত্র। সময়ের অভাব ও ব্যক্তিগত অসুস্থতার কারণে আমি খুব একটা আজকে আমার এখানে কেস হিস্ট্রি আমি দিতে পারিনি, পরবর্তীতে এটা পুষিয়ে দেব। আমি ডাক্তার সুজিত মল্লিকের একজন রোগীর জন্য কেলি আর্সেনিকাম ব্যবস্থা দেওয়ার পরামর্শ দিয়েছিলাম। তার ওই রোগীর মলদ্বারে ক্যান্সার আক্রান্ত ছিলেন তিনি। ডাক্তার সুজিত মল্লিক এখানে উপস্থিত থাকলে সংযোজন পর্বে তাকে আমি অনুরোধ করব ওই রোগীটার ফলো আপ সম্পর্কে কিছু বলার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, শুভরাত্রি। ধন্যবাদ আপনাকেও স্যার, বিশেষ বিশেষ ধন্যবাদ এত সুন্দর ক্লাস আমাদেরকে দেওয়ার জন্য। তো আজকে ক্লাস ছিল কেলি আর্টস নিয়ে। কেলি আর আর্টস এই দুইটার সংমিশ্রণেই তৈরি কেলিয়াম আর্সেনিকোসাম। তো স্যার যেভাবে বললেন, প্যানিক অ্যাটাক, ম্যালিগন্যান্সি, হাইপোকন্ড্রিয়াসিস, পেরিডিসিটি, এই প্যাটার্ন গুলোর মধ্যে কিন্তু আমরা কেলি আর্টসকে খুঁজে পাবো। আচ্ছা, এটা তো গেল। আর দ্বিতীয় কথা হচ্ছে, একটা লেকচারে তো সবটা একসাথে অ্যাটেন্ড করা সম্ভব হয় না। আমরা এই ক্লাসটা বারবার শুনবো ইনশাল্লাহ। তো এই পর্যায়ে আমরা প্রথমে প্রশ্ন নিয়ে নিই, আমরা পরবর্তীতে সংযোজন পর্বে যাব। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই হ্যান্ড রেজ করবেন। আপনি প্রশ্নগুলো সংরক্ষণ করুন, আমি একটু 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 ফ্রেশ হয়ে কয়েক সেকেন্ডের মধ্যে আসতেছি। ওকে স্যার, ওকে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করতে পারেন। আমি প্রশ্নগুলো নিব, স্যার আসুক আমি নিব। আর কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারেন, লিখেও দিতে পারেন।
ক্যালি আর্টস নিয়ে স্যার যদিও বললেন যে কেস বলেননি, কিন্তু আমি ক্লাসটাতে যা পেলাম মনে হলো যেন বেশ অনেকগুলা কেসকেই একটা আহ, টুকরো টুকরো করে বলছেন, কিন্তু অনেকগুলা কেস বলছেন। হয়তো বা উনি গুছিয়ে একটা আলাদা আলাদা মানে ইন্ডিভিজুয়ালাইজ করে বলেননি, কিন্তু অনেকগুলা কেস কিন্তু স্যার এখানে আমাদের সাথে শেয়ার করছেন। সেই সাথে আমরা আবার সুজিত মল্লিক স্যারের কথাও শুনবো, যেহেতু ওনার পেশেন্ট ফলো আপ আছে, কি অবস্থা না অবস্থা সেগুলো হ্যাঁ, আমরা জানবো। প্রশ্ন থাকলে বলেন, এই প্রশ্ন স্যার থাকলে। চলে আসছেন। আচ্ছা, হ্যান্ড রেজ করছেন হচ্ছে সারোয়ার সারোয়ার জাহান, তাই না? জি, আপনি প্রশ্নটা করে ফেলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। একটু অপ্রাসঙ্গিক প্রশ্নটা আমি আগে থেকে মনে করে রেখেছিলাম, স্যারকে পেলে আমি করব। সেটা হলো যে ডক্টর শশুলারের বায়োকমিক 12টা মেডিসিন এবং 12টা লবণ, এই ওষুধগুলা যখন শক্তিকৃত ভাবে শততমিক এবং সহস্রতমিকে ব্যবহার করা হয়, এটা আমরা দেখতে পাচ্ছি। তো বায়োকমিক ওষুধ যদি ভুলও হয় ব্যবহার করতে, তো কোনো অ্যাগ্রাভেশন হয় না। তো শততমিক বা সহস্রতমিকে এরকম কি কোনো সুযোগ আছে কিনা যে অ্যাগ্রাভেশন হবে বা হবে না যদি ভুল হয় চয়েস করতে মেডিসিনটা? ধন্যবাদ আপনাকে। অ্যাগ্রাভেশন হয় না এটা আমরা দেখি না, চোখে দেখি না। ক্ষতি হয়, যদি ভুল হয় তাহলে ক্ষতি হবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, ক্ষতিটা আমরা চোখে দেখি না। চোখে দেখানোর পর্যায়ে গেলে তখন আমরা এটাকে অ্যাগ্রাভেশন বলি, না কি ক্ষতি বলি। আর বায়োকেমিক ওষুধ দেখেন অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক বা আয়ুর্বেদিক প্রত্যেকটাই নিজস্ব কিছু ধারা আছে। ওই ধারা অনুযায়ী ট্রিটমেন্ট হবে। যেহেতু এখানে হোমিওপ্যাথি নিয়ে আমরা কথা বলি, অ্যাগ্রাভেশন হলে কিভাবে ডোজ দিতে হবে সেটা নির্দিষ্ট নিয়ম আছে। আবার এই ওষুধটা অ্যাগ্রাভেট করতে পারে, এটা জেনে শুনে আমরা আগেভাগে সেভাবে অ্যাগ্রাভেশনকে এড়িয়ে চলতে পারি। এখন অ্যালোপ্যাথিক কোনো ওষুধের সাইড এফেক্ট কি, এটা আলোচনার বিষয় তো এখানে না। আর সুসারের মতে ওষুধ প্রয়োগ করলে সেটা কি হবে না হবে সেটা যখন আমরা বায়োকেমিক নিয়ে যদি কোনো ক্লাস করি তখন সেখানে বলবো। আর সব কথা কি ওপেন প্ল্যাটফর্মে কথা বলতে গেলে সবকিছুর জন্য একটা প্রস্তুতি দরকার। ঠিক আছে, বায়োকেমিক সম্পর্কে কথা বলার মতো প্রস্তুতি, মানসিক প্রস্তুতি বা আমার প্র্যাকটিক্যালি কোনো প্রস্তুতি এই মুহূর্তে নাই। আমি বায়োকেমিককে খাটো করতে চাই না, ওটাও লাগতে পারে কারণ বায়োকেমিক পদ্ধতিতে আমরা এক্স পাওয়ারের ওষুধ, তো আমরা হোমিওপ্যাথিতে তো ডাইলেশন হয়। তো দিস নট ম্যাটার আপনি সঠিক ওষুধটা দিচ্ছেন কিনা এবং সঠিকভাবে দিচ্ছেন কিনা। অ্যাজ এ হোমিওপ্যাথ আপনাকে হোমিওপ্যাথিক আদর্শ এবং নীতি এটা মেনে চলতে হবে। ধন্যবাদ। জি স্যার, আপনাকেও ধন্যবাদ সুন্দর উত্তর দেওয়ার জন্য। আর কারো কোনো হ্যান্ড রেজ নাই, তার মানে কোনো প্রশ্ন উত্তর হবে না। আর আমাদের ইনকল মেসেজে দেখেন স্যার আরবি মাঝি বলছেন অপূর্ব নতুন ভাবে চিনছি ক্যারিয়ার্সকে। অরুণ সামন্তা বললেন এক্সিলেন্ট ডিসকাশন স্যার। উজ্জ্বল কুমার বললেন জ্ঞান গম্ভীর আলোচনা। মুসলিমুল হক বললেন অনবদ্য আলোচনা। আর একজন মঞ্জুরুল হাসান বললেন প্রাণবন্ত আলোচনা। হ্যাঁ, আমাদের স্যারের ক্লাস বা আলোচনা এরকমই হয়, বরাবরই এরকমই হয়। আমরা যত শুনবো ততই জানবো যে স্যারের ক্লাসে বেশ অনেক কিছুই নতুন নতুন অনেক কিছুই আমরা শিখতে পারি বা নতুন করে মেডিসিনকে জানতে পারি। আচ্ছা, এই পর্যায়ে আমি ইতে চলে যাই, সংযোজন পর্বে চলে যাই। ডাক্তার সুজিত মল্লিক স্যার, আপনার জন্য রিকোয়েস্ট ছিল। থ্যাংক ইউ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি যখন আজ থেকে প্রায় বছর 3 আগে যখন স্যারের কাছে প্রথমে যাই, তখন থেকেই আমি কেলির সম্বন্ধে মোটামুটি একটা ধারণা পাই। বিশেষ করে কেলির যে ফেসটা কেমন হবে, অর্থাৎ উল্টো পাঁচের মধ্যে কেলির ফেসটা হয়। আমি প্রথমে স্যারের কাছ থেকে জানি তখন। তো আমার এই পেশেন্টটা আজ থেকে প্রায় 2 বছর আগে আমি দেখেছি। তখন উনি যখন আমার চেম্বারে আসেন, তো ওনার ফেসটা দেখেই আমি বুঝে গেছি এই পেশেন্টটা হবে কেলির। তবে কেলির কোন প্রিপারেশন হবে সেটা আমি ততক্ষণে বুঝে উঠিনি। পরবর্তীতে আরো আলোচনা পর্যালোচনা কেসটা স্যারের সাথে সরাসরি কথা বলি। তো এই কেসটার মধ্যে যা ছিল আরো,
যে কেলির যত বৈশিষ্ট্য, অর্থাৎ ওনারা হচ্ছেন যে আহ, বড় ফ্যামিলি, হ্যাঁ, মানে এখনো 4 ভাই, তারা তারা এখনো আলাদা হয়নি। তাদের এটা একটা বংশগত ঐতিহ্য। তাছাড়া তার ভেতরে যে রেগুলারিটি, রুটিনিস্টিক বিহেভিয়ার, যেমন প্রতিদিন সকালে তার ঘুম হতো না, ঘুম 3টা-4টায় হতো, 2 ঘন্টা বা 3 ঘন্টা ঘুম হতো, বাট সে সকালবেলা উঠে যেত একদম। তার যে ডেইলি সকালে উঠে গরুর খাবার দেওয়া বা প্রার্থনা করা, আবার দোকানে যাওয়া। উনি একজন মুদি দোকানদার আর কি। ওনার নাম রিপন হালদার, 45 বছর বয়স। এমনি খুব সৎ মানুষ সব দিক থেকে। তো পরবর্তীতে আরো কিছু বিষয় ওনার সাথে আমি ঘনিষ্ঠভাবে যখন কথা বললাম, আর্সেনিকের বেশ কিছু লক্ষণ, অর্থাৎ ওই যে সূচিবায়গ্রস্ত, বাইরের কিছু খাবে না, যেমন হোটেলে গেলে গ্লাসে পানি খাওয়া, বা পরোটা খেলে ডালের সাথে চামচটা ব্যবহার করা ঠিক হবে না, সে বা খেলেও নিজে একটা চামচ নিয়ে যায় আলাদা করে, ওই জার্ম জীবাণু থেকে কোনো কিছু হতে পারে এরকম একটা ভয় থাকে তার। আরো ছিল তার বংশে ক্যান্সারের ইতিহাস, অনেকজন মানুষ ক্যান্সারে মারা গেছে, এবং তার শরীরে অসংখ্য মোল ছিল। আর মূল সমস্যা ছিল যেটা তার, সেটা হচ্ছে 30 বছর যাবত তার বাটক রিজিয়নে রিংওয়ার্ম টাইপ স্কিন ডিজিজ, 30 বছর যাবত। তো এই ওনারা যেটা করছেন, ওনাদের পরিবারে এমবিবিএস ডাক্তারও আছেন, তো ওনারা কখনোই বিশেষজ্ঞ ডাক্তার ছাড়া কখনো ওষুধ খায় না। তো এই 30টা বছর ধরেই উনি অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টে ছিলেন। সেই সাথে এই 30 বছরের এই চিকিৎসাটা সাপ্রেশন হতে হতে একটা সময় তার হচ্ছে রেকটাল সিএ দেখা দেয়, অর্থাৎ স্টোনি হার্ডনেস অফ রেকটাম। তো তখন আমি পুরো বিষয়টা স্যারের সাথে আমি আলোচনা করলাম, এবং তার শরীরে প্রচুর মোল, এবং বংশে অনেক ক্যান্সারের ইতিহাস, এবং এই লং লং টাইম যে সাপ্রেশন অফ স্কিন ডিজিজ, এবং হচ্ছে যে রেকটামে যে হার্ডনেস, স্টোনি হার্ডনেস সিএ, এর জন্য স্যার বললেন যে এনাকে শুরুতেই হচ্ছে কার্সিনোসিন 1M জাস্ট 1-2 ডোজ দিয়ে দেন হচ্ছে তার কেলি আর্টস শুরু করতে হবে। তো এইভাবে শুরু করে দুর্দান্ত সফলতা। মাত্র 3 মাসের মধ্যে তার বাটক রিজিয়নের যে 30 বছরের রিংওয়ার্ম চলে গেছে। এরপরে তার রেকটামটা আস্তে আস্তে সফট হতে শুরু করছে। স্টিল নাও তার চিকিৎসা চলে। তো এখন তার আগে যেটা ছিল, তার রেকটামে অর্থাৎ টয়লেট করার সময় তাকে মেকানিক্যাল হেল্প নিতে হতো উইথ ফিঙ্গার প্রতিদিন, যেটা দুর্বিষহ একটা যন্ত্রণার বিষয় ছিল। এখন সে উইদাউট মেকানিক্যাল হেল্প তার টয়লেট করতে পারে। আর এখানে আরেকটা বিষয়, স্যার আজকে যে আলোচনা করেছেন, হার্টের বিষয়টা এদের ভেতরে সবচেয়ে বেশি প্রমিনেন্ট থাকে। তো এট দ্যাট টাইমে আমি এই বিষয়টা পুরোপুরি ধরতে না পারলেও পরে আমি বিষয়টাকে উদ্ঘাটন করতে পারছি যে ওনার লেফট সাইডে এক্সিলারি রিজিয়নে একটা সোয়েলিং হয়েছিল। তো উনি পরবর্তীতে বারবার ওই বিষয়টার কথা বলতেন। তো উনি ওই যে স্যার বলছেন আবার টোটাল মানে মারাত্মক লেভেলের ইন্ট্রোভার্টনেস, সরাসরি বাবু আমার হার্ট নিয়ে সমস্যা বা ভয় হচ্ছে বলবে না। তো ওই লেফট সাইডে এক্সিলারি সোয়েলিং, নডিউল সোয়েলিং, তো ওখানে সামথিং বারবার ইন্ডিকেট করার ব্যাপারটা হচ্ছে উনি হয়তো ভয় পাচ্ছে যে এইটা থেকে আমার আবার হার্টে হয়তো কিছু হলো না তো বা হচ্ছে না তো। পরবর্তীতে আমি এগুলো বের করার চেষ্টা করছি, আমি যা পেয়েছি সেটা হচ্ছে ওনার হার্ট নিয়েই কনসার্নটা বেশি ছিল। তো এখন মোটামুটি তার চেহারা থেকে শুরু করে তার ঘুমটা যে হতো না, তার ঘুমও হয় ঠিকঠাক মতো। ইভেন আমি তার ফ্যামিলি হিস্ট্রি, তার ফ্যামিলির এখন অনেকেই আমার পেশেন্ট, তার ওয়াইফের সাথে একটা সময় এমন একটা অবস্থা হয়েছিল তাদের যে মেন্টাল স্টেট, যে ছাড়াছাড়ি হয়ে যেত এরকম একটা পর্যায়ে। তো সেটাও মোটামুটি এখন একটা ভালো পর্যায়ে গেছে, যে এখন অন্তত আর সেই অবস্থাটা হবে না। তো এইরকম একটা দুর্দান্ত কেস
কেসটা যদি আমি চেম্বারে থাকলে আমি বই দিয়ে আরো সুন্দর করে ডিটেলস এই কেসটাতে বা তার গরম কাতরতা বা শীত কাতরতা এই বিষয়গুলো বলতে পারতাম। তো ওই কেলি আর্টসের একদম পরিপূর্ণ চিত্র এরকম অ্যাকচুয়ালি এত স্পষ্ট বইয়ের মতো করে পাওয়া যায় খুব কম, এবং সেই সাথে কার্সিনোসিনের যোগ। স্যার এটুকুই। ধন্যবাদ তো আমি মল্লিক স্যার। আজকে এর মাধ্যমে আপনি আমি স্যারের আপনি প্রতি অশেষ কৃতজ্ঞতা আমি স্বীকার করছি। ম্যাম আরেকটু বলি যে এই স্যারের কাছ থেকে আমি ওইভাবে না শিখলে আমি এই কেসের জন্য কিছু করতে পারতাম না, আর এই কেসটা সলভ করে বেশ বড় একটা ইফোর্ট পাচ্ছি আমি। তো স্যারের কাছে আমি আবারও কৃতজ্ঞতা স্বীকার করছি, আর সবাইকে থ্যাঙ্কস এতক্ষণ শোনার জন্য। আপনাকেও ধন্যবাদ, যতটুকু বলেছেন অবশ্যই মূল থিমটাই বলেছেন। এখানে কিন্তু সর্বশেষে যে জিনিসটা আপনি কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন স্যারের প্রতি, লিপ্টন স্যারের প্রতি, এইটা সেই সব স্যারেদের জন্য যারা আমাদের অগ্রজ, যারা আমাদের গুরু, আমরা তাদের শিষ্যত্ব বরণ করছি। আমাদের গত কিছুদিন আগে যেই ওয়েবিনার গেল, ফ্রি ওয়েবিনার, ওখানেও কিন্তু আমাদের আতিকুল আলম স্যার বারবার এই কথাটা বলছিলেন যে প্র্যাকটিস করতে হবে, অবশ্যই অবশ্যই কোথাও না কোথাও আগে গিয়ে সেখানে শিষ্য হয়ে শিখে তারপরে করতে হবে। এটা কিন্তু গুরুমুখী বিদ্যা। কথা সত্যি, এই যে আজকে সুজিত মল্লিক স্যারের এই কেস দিয়ে লিপ্টন স্যারের যে গুরুত্ব বহন করা, যে গুরুর যে কি ইম্পর্টেন্স আমাদের হোমিওপ্যাথিতে, সেটা আরেকবার প্রমাণিত হলো। ধন্যবাদ সব স্যারেদেরকেই। এই পর্যায়ে আমি আতিকুল আলম স্যারকে ডাকবো আজকে ক্লাস নিয়ে বা একটু যদি কিছু বলেন। আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। স্যারের ক্লাস শুনলাম, সবসময় যেরকম ভালো লাগে সেরকমই লাগলো আজকেও। নতুন নতুন অনেক কিছু শেখার, নতুন অনেক ইনসাইট। কেলি আর্টসের আমার যথেষ্ট অভিজ্ঞতা নেই। আমি পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার এরকম দুটো কেসে আমি কেলি আর্টস পেয়েছিলাম। তো আমার জন্য এন্ট্রি পয়েন্ট ছিল ওটাই, যে ক্যালিয়াম এন্ড আর্সেনিকোসামের যে সংযোগ স্থল কি নোটস সেগুলো মিলেই, এবং ইটিওলজিতে ছিল হচ্ছে এক ধরনের ট্রমা, অ্যাক্সিডেন্টাল ট্রমা অ্যান্ড অ্যাগ্রাভেশন বিটুইন আফটার মিডনাইট টিল 3 AM। তো এই কেসগুলোতে আমি যেটা দেখেছি আমার ক্ষুদ্র অভিজ্ঞতায়, স্যার যেভাবে বললেন এটা সেরকমই একটা অসাধারণ রেমেডি। এবং যে কোনো পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার অ্যান্ড টাইম মোডালিটিস মিডনাইট টু 3 AM আমাদেরকে কেলি আর্সেনিকোসাম ভাবতেই হবে। যারা যুদ্ধে গিয়েছে, যেমন আমাদের দেশে হিল ট্র্যাক্টসে অনেকেই অ্যাকশনে যায়, সে সমস্ত ট্রমা, অ্যাক্সিডেন্টাল ট্রমা, এবং যদি কোনো প্রকার সোরিয়াসিস কেস আমরা পাই চর্মরোগে, কিন্তু এই মানসিক বৃদ্ধি এবং চর্মরোগেরও বৃদ্ধি যদি আমরা এই সময়টাতে পাই, তাহলে কিন্তু কেলি আর্সেনিকের কথা ভাবতেই হবে। সেই সাথে আজকে স্যার যে ক্লাস নিলেন সেখান থেকে আমরা যথেষ্ট ইটসেলফ ইটস এ মেটেরিয়া মেডিকা, অনেক রকম কি নোটস, কনফার্মেটরি কেসেস ডক্টর সুজিত মল্লিক স্যারের কাছ থেকে আমরা শুনলাম। তো আমরা আর নতুন করে কিছু বলার নাই। অশেষ ধন্যবাদ স্যার আপনাকে, এবং ভবিষ্যতে আশা করছি আপনার কাছ থেকে আমরা আরো শিখব। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও স্যার, আতিকুল আলম স্যারকে। সবশেষে আবারও লিপ্টন স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। স্যার আপনি কি কিছু বলবেন? লিপ্টন স্যার। আতিকুল আলম স্যারকে ধন্যবাদ। আসলে স্যার অনেক বেশি প্রশংসা করছেন না, বিষয়টা ওরকম না। তো হোমিওপ্যাথিটা হলো এমন একটা বিষয় যে প্রতিনিয়ত শিক্ষণীয় বিষয় এবং শিক্ষার্থী থাকতে হবে, লেগে থাকতে হবে। কেলি আর্সেনিক আমার কিছুই বলা যায়নি, আমি জাস্ট এই জিসটা তোলার চেষ্টা করেছি। তাও আমি ব্যক্তিগতভাবে অসুস্থ, এই কারণে আমি অতটা হোমওয়ার্ক করতে পারি নাই। তো এক কথা বারবার আসছে, এই জন্য আমি দুঃখিত যে একাধিকবার একটা প্রসঙ্গ চলে আসছে। আর বিশেষ বিশেষ কিছু বিষয় আরো ইলাস্ট্রেট করা দরকার ছিল, এই ইলাস্ট্রেশনটা হয় নাই এখানে। যাক, অন্য ওষুধ আলোচনা করতে গিয়ে যখন এইটার প্রসঙ্গ আসবে তখন আমি পোষাই দেবো। আছি তো, বেঁচে থাকলে এই গ্রুপের সঙ্গে আছি ইনশাল্লাহ। এই একটা বিষয়। আর সুজিত বাবু যে কথাটা বললেন, ওনার রুগীটাকে কিন্তু বায়োপসি করানোর কথা ছিল,
যে যেটা আমাকে জানায় নাই বা করে নাই বায়োপসিটা, যে ওনার তো সিএ রেকটাম, তো ওই সিএটা আছে কিনা এটা জানা দরকার। তো এই হলো অবস্থা অলমোস্ট। আবারও সবাইকে ধন্যবাদ।